তো স্যার এখন যে ঘটনাটি আমি বলবো এটি মানে সঙ্গত কারণে তার নাম ঠিক বলতে পারছি না। তো ঘটনাটি খুব বেশি দিন আগের নয়, 2012 সালের ঘটনা। তো যে ভাইয়ের কথা বলছি আর কি, উনি বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং শেষ করার পর উনি একটা প্রাইভেট একটা মানে ইঞ্জিনিয়ারিং ফার্ম উনি একটু দেন। তো উনি 2012 সালে রংপুরের এলজিআরডির একটা প্রজেক্টের কাজ উনি পেয়েছিলেন। তো উনি ওনার কাজের কারণে রংপুরে যেতে হবে, এরকম একটা জরুরি মানে একটা কাজ এসে দাঁড়ায় হঠাৎ করেই, যে সকালেই তাকে ওখানে থাকতে হবে সাইটে। তো ওনার ড্রাইভারটা আবার ছুটিতে ছিল। মজার বিষয়, ওনার ড্রাইভারের বাড়িও রংপুরে ছিল। বললেন যে উনি নিজেই ড্রাইভ করে যাবেন, ফেরার পথে ওনার ড্রাইভারকে নিয়ে আসবেন। সুজল ভাই উনি যেই ভাবা সেই কাজ, উনি রাতের বেলা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন। তো আমরা যারা ওই উত্তরাঞ্চলে যারা চলাফেরা করেছি, আমরা দেখেছি যে সিরাজগঞ্জের ওখানে ফুড ভিলেজ নামে একটা জায়গা আছে। ওখানে সাধারণত দূরপাল্লার গাড়িগুলো একটু ওয়েট করে, ওখানে মানে একটা ব্রেক দেয় খাওয়া দাওয়া বা মানে একটু ফ্রেশ হওয়ার জন্য, তারপর ওখান থেকে আবার যাত্রা শুরু করে। তো উনি ওখান থেকে গাড়িটা থামিয়ে ফুয়েল ভরে এবং খাওয়া দাওয়া করে আবার উনি গাড়ি চালানো শুরু করেন। তো ওখানে গাড়ি চালানোর মানে বেশ অনেক দূর যাওয়ার পর উনি হঠাৎ মনে করেন যে ইঞ্জিনে কোনো সমস্যা হচ্ছে, উনি ফিল করেন আর। তো উনি আসলে উনি তো রেগুলার গাড়ি চালান না। তো উনি তখন রাতের বেলায় ওনার ড্রাইভারকে ফোন করেন। তখন ড্রাইভার সব শুনে বলেন যে স্যার ওই ইঞ্জিন আপনি একটা কাজ করেন, একটু পানি ঢুকান। বলে যে আমি তো পানি তো নিতে ভুলে গেছি, পানি তো নাই আমার কাছে। তখন উনি বলেন যে স্যার আপনি বাইরে কোথাও যাওয়ার দরকার নাই, আপনি গাড়ি চালাতে থাকেন। তো রাস্তার দুই পাশে আপনি অনেক মসজিদ পাবেন, মসজিদের যে ওই যে কলগুলো থাকে বা ট্যাপ লাইন যেগুলো থাকে, আপনি ওখান থেকে আপনি ছোট ড্রামে পানি ভরে নিয়ে তখন ইঞ্জিনে দিয়ে নিয়ে। তখন উনি বললেন যে হ্যাঁ, আইডিয়াটা আসলে খুবই ভালো। উনি চিন্তা করলেন যে ঠিক আছে, আমি গাড়ি চালাতে থাকি, পাশে কোনো মসজিদ পেলে আমি ওখান থেকে পানি নিয়ে নিব। রাসেল ভাই উনি হয়তো কয়েক কিলো গিয়েছেন, হঠাৎ করে উনি দেখলেন যে রাস্তার পাশেই একটা কল আছে। উনি চিন্তা করলেন যে আবার সামনে যাব, মসজিদ আছে, কত দূরে আছে তা তো জানি না, যদি পথে আবার গাড়ি ডিস্টার্ব দেয় তখন তো সমস্যায় পড়ে যাব। উনি চিন্তা করলেন যে এইখান থেকেই মানে কলের থেকে আমি পানিটা নিয়ে নিই। তখন উনি গাড়িটা ওখানে থামান, গাড়ি থামার পরে ড্রামে উনি পানি ভরছেন। তো ওই জায়গাটা কিন্তু রাসেল ভাই মানে মনে হচ্ছিল যেখানে ভরছেন মানে ওই কলের আশেপাশে একটা জঙ্গলের মতো, মানে ওটা একটা নিস্তব্ধ একটা জায়গা। তো এবং আশেপাশে কোনো লোকালয়ও নাই, উনি খেয়াল করছিলেন আর কি। হয়তো বা এটা সরকারি কোনো কল, মানে পথচারীদের জন্য হয়তো বা এটা ওখানে আছে। উনি এটা ভেবে ওখান থেকে উনি পানি নিলেন, আবার উনি যাত্রা শুরু করলেন। তো ওনার আবার রাসেল ভাই ওই মানে ধূমপান করার অভ্যাস ছিল। তো উনি হঠাৎ মানে ওনার ধূমপানের নেশা যখন চেপে গেল, তখন উনি চিন্তা করলেন যে যখন গাড়িটা ব্রেক ছিল ফুড ভিলেজের ওখান থেকে উনি সিগারেটের প্যাকেট কিন্তু ভুলে গেছে। তখন উনি চিন্তা করলেন হয়তো আমি যাওয়ার পথে দেখি কোনো দোকান খোলা পাই কিনা। তখন রাত বাজে রাসেল ভাই প্রায় 2:30 কি 3-4, তখন আশেপাশে কোনো দোকান খোলা থাকার কথাও না। তারপর উনি গাড়ি চালাতে হঠাৎ দেখলেন যে রাস্তার পাশে একটা দোকানের ঝাপটা অর্ধেক খোলা হয়েছে, একটা লোক বের হচ্ছে। উনি মনে করলেন যে এইটাই চাই, একটু হয়তো বা কাজ হতে পারে। তখন ওই দোকানের কাছে গাড়িটা থামিয়ে দোকানিকে বললেন যে ভাই আপনি কি আমাকে এক প্যাকেট সিগারেট দিতে পারবেন? তখন বললেন যে হ্যাঁ দিতে পারবো। তো উনি যে সিগারেটটা চাইলেন, হ্যাঁ তার কাছে ওটা ছিল। তো সিগারেট এক প্যাকেট নেওয়ার পরে দোকানি বলছে যে স্যার দূরের পথ, আপনি একার জন্য এক প্যাকেট নিলেন, আপনার গাড়িতে আরো যারা আছে তাদের জন্য কয়েক প্যাকেট নিবেন না? তখন উনি বলেন যে কি ব্যাপার, তুমি গাড়িতে আবার কোথায় কাকে দেখলা? আমি একাই তো গাড়ি নিয়ে আসছি। ওই লোকটা বলে ওই যে স্যার আপনার গাড়িতে লোক বসে আছে, আমি দেখছি 3জন লোক বসা। তখন উনি মনে করেন যে হয়তো বা এই লোকটা সদ্য ঘুম থেকে উঠেছে বা নেশা করেছে, মানে এইরকম ভুলভাল বকছে কেন। উনি তাকে একটা ধমক দিয়ে সিগারেটের টাকা পরিশোধ করে দ্রুত গাড়িতে এসে বসে আবার গাড়ি চালানো শুরু করেন। ভাই গাড়ি যখন উনি চালাচ্ছিলেন হঠাৎ ফিল করছিলেন যে মানে গাড়িতে একজন শুধু ড্রাইভার গাড়ি চালালে গাড়ির যে ওয়েটটা হয়, আর গাড়িতে যদি ভরা থাকে যখন 4জন লোক থাকে তখন কিন্তু গাড়ির আরেক ধরনের ওয়েট হয়। তো উনি ফিল করলেন যে গাড়িতে মনে হচ্ছে যে পিছনে এবং তার পাশে 3-4জন লোক বসে আছে এবং হালকা ফিস 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 শব্দ হচ্ছে, মানে কথা বলছে এরকম মনে হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে ভাই, গাড়ির মধ্যে উনি এসি চলা অবস্থায় উনি ফিল করছেন যে গাড়ির মধ্যে অস্বাভাবিক রকমের গরম, অথচ এসি চলছে। তখন উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, এসি দিয়ে কি গরম বাতাস বের হচ্ছে কিনা। উনি হাত দিয়ে দেখেন না, এসি দিয়ে ঠান্ডা বাতাস বের হচ্ছে, গাড়ির মধ্যে অস্বাভাবিক রকমের গরম। তখন উনি এসিটা বন্ধ করে দিয়ে গাড়ির কাঁচ নামিয়ে দিলেন। কাঁচ নামাতে গিয়ে রাসেল ভাই হলো আর একটা সমস্যা, সেটা হলো কাঁচ নামাতে গিয়ে দেখা যাচ্ছে যে কাঁচ অল্প একটু নেমে আবার বন্ধ হয়ে যাচ্ছে। মানে উনি হয়তোবা উনি চিন্তা করলেন যে এটা হয়তোবা কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এটা হচ্ছে। তো যাই হোক রাসেল ভাই উনি পথে আর কোনো সমস্যা, জাস্ট এতটুকু সমস্যা ফিল করছিলেন। তারপর উনি যেহেতু
মানে খুব এডুকেটেড এবং যেহেতু ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করেছেন, এই সমস্ত অতিপ্রাকৃত কোনো বিষয় ওনার আসলে কোনো বিশ্বাস ছিল না। তার কারণে উনি ওগুলো আসলে কোনো পাত্তাই দেয়নি যে ডিফারেন্ট কিছু হতে পারে। তো উনি রংপুরে যান, ওখানে সার্কিট হাউসে উনি 3-4 দিন সেখানে ছিলেন, ওই সাইটের কাজগুলো দেখে তার যে ড্রাইভারকে নিয়ে আবার উনি ঢাকাতে ব্যাক করেন। এর মধ্যে আর কোনো সমস্যা রাসেল ভাই হয় নাই। তো উনি বাড়িতে আসার পর থেকে রাসেল ভাই উনি প্রতিদিন স্বপ্ন দেখতেন যে ওনার যে 2 সন্তান, ওনার 2টা মেয়ে ছিল, একটা মেয়ের বয়স 5 বছর, একটা মেয়ের বয়স ছিল 2 বছর এবং ওনার ওয়াইফ ছিল। তো উনি স্বপ্ন দেখতেন যে কে বা কারা ওনার স্ত্রী এবং সন্তানদেরকে মেরে ফেলছে, আর উনি মানে গাড়ি চালাতে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করছেন। প্রতিনিয়ত এই স্বপ্নটা দেখতেন। তো উনি এটা প্রথম দিকে দুঃস্বপ্ন মনে করেই মানে এড়িয়ে দিতেন। উনি চিন্তা করেন হয়তো বা কাজের প্রেশার বেশি, হয়তো এই ধরনের উনি দুঃস্বপ্নগুলো দেখেন। তো এর মধ্যে রাসেল ভাই ঘটেছে আর একটা ভয়ঙ্কর ঘটনা। তো বাড়িতে একটা অকেশন উপলক্ষে, মানে অকেশন ছিল, মানে কিছু গেস্ট আসবেন, এই কারণে উনি বেশ কিছু মাছ মাংস বাড়িতে কিনে নিয়ে আসেন। কিনে নিয়ে আসার পরে প্রথমে কিচেনে ওটা রেখে দেন, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ মানে ওনার স্ত্রী চিৎকার করে ওঠে। উনি তাড়াতাড়ি যান, গিয়ে দেখেন ওনার ওই যে 2টো বাচ্চা, 2টা মেয়ে, যে 5 বছর এবং 2 বছর বয়সী 2টা মেয়ে, ওরা দুজন বসে বসে কাঁচা মাছ চিবিয়ে খাচ্ছে। অথচ ওরা কিন্তু মানে রান্না করা মাছ মানে ছুঁয়েও দেখতে না, মাছ তাদের ভালো লাগে না, কিন্তু ওরা কাঁচা মাছ বসে বসে খাচ্ছে। এবং খাওয়ার সময় ওদের শরীরের ভিতর থেকে মনে হচ্ছে একটা গড় আওয়াজ, মানে বিড়াল গড় আওয়াজ করলে যেরকম হয় এরকম আওয়াজ, এবং অদ্ভুত মানে তাদের চোখের রং হয়ে গেছে। এটা দেখে মানে ওই বাচ্চার মা অত্যন্ত ভয় পায়, কিন্তু তার বাবা দ্রুত তাদের হাত থেকে ওই মাছটা ফেলে দেয়। তাড়াতাড়ি তাদেরকে মানে ভালো করে হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি চিন্তা করে যে তাকে ডাক্তারের কাছে নিতে হবে, নাহলে এই ধরনের বিষয় কাঁচা মাছ কেন খাবে। তখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার আসলে সেরকম কোনো সলিউশন দিতে পারে, জাস্ট কিছু এমনি নর্মাল কিছু ওষুধ এগুলো লিখে দেয়। এগুলো লিখে দেওয়ার পরে মানে দেখা যাচ্ছে যে রাসেল ভাই ওই 2টা বাচ্চার আচরণও খুব অস্বাভাবিক, এবং তারা একটু পাগলের মতো আচরণ করা শুরু করছে প্রতিনিয়ত। তারা ভাঙচুর করে, এমনিতে খুব মানে সুস্থ এবং স্বাভাবিক খুব শান্তশিষ্ট বাচ্চা ছিল ওই 2টো, কিন্তু হঠাৎ করে সে ঘরের ভিতর ভাঙচুর শুরু করে, কোনো কথা হঠাৎ করে রেগে যায়, এমন কথা বলে যে স্বাভাবিকভাবে কিন্তু 5 বছর এবং 2 বছর বয়সী বাচ্চাদের মুখ থেকে স্বাভাবিকভাবে আমরা ওই কথা কিন্তু আসলে শুনি না। এমন কথাবার্তাগুলো বলতে থাকে, এবং এমন কথা বলে যে তার বাবার অতীতের কোনো ঘটনা বলছে। এটা শুনে আসলে অবাক হয়। উনি এগুলো আসলে তার কোনো পাত্তা দেন না। আর একটা বিষয় রাসেল ভাই ঘটে, ওনার স্ত্রীর মধ্যেও এক ধরনের পাগলামি স্বভাব শুরু হয়ে যায়। তো তখন উনি রাসেল ভাই একটু বিষয়টা আমলে নিতে থাকেন। একদিন রাসেল ভাই ওনারা ঘুমিয়ে আছেন, তো ওনার বাসাটা ছিল মানে ওনার বিল্ডিং এর 3rd ফ্লোরে। আবার 3rd ফ্লোরে থাকার কারণে ওই ওনার বাসার পাশে দিয়ে আবার কারেন্টের যে খাম্বাটা গিয়েছিল আর কি, কারেন্টের খাম্বা যে তারগুলো যায় ওনার জানালা দিয়ে দেখা যেত যে তার পাশ দিয়ে চলে গেছে আর কি। তো উনি রাতের বেলা মানে ওই দিন চাঁদনি রাত ছিল, উনি হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার পরে উনি দেখেন ওই ইলেকট্রিসিটির তারের উপরে 3 জন লোক, বেশ মোটা সোটা লোক, ওই তারের উপরে বসে বসে গল্প করছে। তো উনি চিন্তা করছেন হয়তো বা ঘুম থেকে উঠে আমি মনে হয় দুঃস্বপ্ন দেখছি। তারের উপরে মানুষ বসে থাকা তো মানে পাখি বসে থাকতে পারে, কিন্তু মানুষ তো তারের উপর, কারেন্টের তারের উপর বসে থাকতে পারে না। উনি ভালো করে মানে চোখ কচলিয়ে দেখছেন যে আসলে কি উনি ঠিক দেখছেন কিনা। তো উনি যখন ভালো করে দেখার চেষ্টা করছিলেন রাসেল ভাই, হঠাৎ উনি মানে দেখলেন যে তারের উপর বসা একটি লোকের মানে ওনার সাথে আই কন্টাক্ট হয়ে গেছে। ওরা বুঝে ফেলেছে যে তাকে দেখছে ওই ইঞ্জিনিয়ার সাহেব। তখন ওই লোকটি জানালা খোলা ছিল, মানে ওনার শরীরটা মোটা ছিল ওই তারের উপর যারা বসেছিল। একটা লোক মানে সা করে জানালার ভিতর দিয়ে চলে আসলো ঘরের মধ্যে এসে একদম সরাসরি ওই ইঞ্জিনিয়ার সাহেবের একদম মানে মুখের কাছে তার মুখ নিয়ে এসেছে, মানে তাকে দেখছে। তখন উনি মারাত্মক ভয় পান, এবং উনি যেটা দেখেন যে মানে তার চেহারাটা অস্বাভাবিক রকমের কালো এবং চোখ দুটো জল করছে। ওই দৃশ্য দেখে উনি মানে জোর একটা চিৎকার দেন, এবং ওনার চিৎকার যখন ওনার স্ত্রীর ঘুম ভেঙে যায় তখন ওনার স্ত্রীও ওই জিনিসটাকে দেখেন, এবং ওনার স্ত্রী যখন চিৎকার দেয় তখন ওই জিনিসটা মানে জানালা দিয়েই বের হয়ে যায়, কিন্তু তার একটা মানুষের পক্ষে কিন্তু ওই জানালা দিয়ে বের হওয়া সম্ভব নয়। তখন ওই 3টা জিনিসই অদৃশ্য হয়ে যায়। এইভাবে রাসেল ভাই মানে প্রতিনিয়ত মানে অনেক ঘটনা ঘটতে থাকে তার ঘরের মধ্যে। তারপরে উনি চিন্তা করেন যে উনি ওমরা করতে যাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর ঘরে গিয়ে এই সমস্যাটা সমাধান হয়ে যায়। তো রাসেল ভাই উনি সপরিবারে উনি ওমরা করতে যান কোন এক রমজান মাসে আর কি। ওখানে ওমরা করার সময় সুদানের এক ভদ্রলোকের সাথে ওনার পরিচয় হয়। তো আলাপচারিতায় জানা যায় উনি সুদানের একটা মাদ্রাসার শিক্ষক। তো
তো মাদ্রাসার শিক্ষক যেহেতু, তখন উনি তাকে ওই বিষয়টা ইংরেজিতে বুঝালেন যে আমি এই ধরনের সমস্যায় আছি। তখন উনি বেশ কিছুক্ষণ চুপ করে থেকে উনি বললেন যে ওনার মানে ইসে আর কি ভাষায় উনি বললেন যে আসলে আপনি যখন যে রাস্তা দিয়ে গিয়েছিলেন, যে রাস্তাতে আপনি গাড়ি থামিয়েছিলেন, ওই জায়গাটাতে আসলে বেশ কয়েকটা দুষ্টু জিনেরা থাকতো। আপনি যখন গিয়েছিলেন আসলে আপনাকে ওদের ভালো লেগে গেছে এবং ওরা চায় যে আপনি, আপনার সংসার না থাকুক, আপনার সন্তানাদি না থাকুক, আপনি একাই থাকবেন এবং ওই বাড়িতে ওরাও থাকবে, এইভাবেই আপনার জীবন কাটবে। ওরা এটাই চায় এবং ওরা সহজে যাবে না। এবং তখন কি করা যায়? বলছে আমি চেষ্টা করছি। তো আপনি তখন বলে যে আপনি হজ শেষ করে আপনি বাসায় চলে যান, আল্লাহ চাইলে ভালো হয়ে যাবে। তখন রাসেল ভাই উনি সত্যি বাসায় এসে মানে এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি। ওনার বাচ্চারা এখনো সবাই খুব ভালো আছে। আর ওই সুদানের ওই ভদ্রলোকের সাথে উনি তার ফোন নাম্বারও দিয়েছিল, কিন্তু পরবর্তীতে ওই ফোন নাম্বার উনি মানে দেখতে পান যে ওটা আসলে পৃথিবীর, আমরা যে বিভিন্ন দেশের তো কান্ট্রি কোড থাকে ফোনে, দেখে যে পুরো ওয়ার্ল্ডের কোনো দেশের কান্ট্রি কোডই ওটা না। আসলে ওই লোকটিতে কে ছিলেন, কে কি ফোন নাম্বার দিল, আজও কিন্তু ওনার কাছে এটা রহস্যই রয়ে গেছে। মানে এটা তো অবিশ্বাস্য ব্যাপার ছিল রাসেল ভাই। এটাই ছিল রাসেল ভাই আমার প্রথম ঘটনা। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। ঘটনাটি ঘটেছিল মামুন চৌধুরীর নানা বাড়িতে তার এক কাজিনের সাথে, যার নাম ইরা। 2000 সালের ঘটনা। ইরা তখন এসএসসি পাশ করে কলেজে ভর্তি হবে, এরকম একটা বয়স, আর খুব চটপটে ছিল। আর আরও অনেক কাজিন ছিল মামুনের সেখানে, এবং তারা সবাই সমবয়সী। তারা একসাথে গল্প গুজব করতো, আড্ডা দিত, তাদের মতো সময় পার করতো। মামুনের নানা বাড়ি সুন্দর একটা গ্রাম, যে গ্রামটার আশেপাশে প্রকৃতি দিয়ে ঘেরা, বেশ বড় ধান ক্ষেত এবং এক সাইডে একটা বিশাল আম বাগান আছে। মানে তাদের বাড়ি থেকে বের হয়ে একটা আইল আছে, ক্ষেতের জমি, তার বাড়ি দিয়ে ওই আইল ধরে হেঁটে গেলে সোজা ঢুকে গেলে আমের বন, মানে আমের বন বলা যায় ওইটাকে, আমের বাগান না বলে বন বলাই ভালো, কারণ বিশাল এক বাগান। আর এই বাগানের বিশাল অংশের মালিক হচ্ছে ইরার দাদা বা মামুনের নানা। তো আর তার পাশেও আরেকটা এরকম বাগান আছে, বিশাল বাগান, সেটাও বিশাল বাগান, সেটা হচ্ছে ইরার দাদার ভাইয়ের, মানে মামুনের নানার ভাইয়ের বাগান সেটা। তো দুটো বাগান পাশাপাশি, এবং দুটো বাগান মিলে এটাকে বন বলা যায়, মানে এত বড়। তো এই আম বাগান নিয়ে ইরাদের পরিবারে অনেক কথা প্রচলিত আছে, তারা অনেক ঘটনা শুনেছে তাদের সবার কাছে, এবং ইরার দাদার বাবা এখানে জিনবন্দি করে রাখছিলেন। তো ওই আমবাগানে কিন্তু ইরাদের পরিবারে মেয়েদের যাওয়া নিষেধ ছিল, বলতো যে ওখানে ঢোকাই যাবে না, মেয়েদের যাওয়া একবারে নিষেধ। আর ছেলেদেরকেও বলতো যে আমবাগানের বেশি গভীরে এরকম ভর দুপুরে বা সন্ধ্যায় যেতে না, বা রাতে চলাফেরা করতে না, ওখানে নিষেধ। আর ওইখানে নাকি আম পাহারা দেওয়ারও প্রয়োজন পড়তো না, কারণ ওই জায়গাটা নাকি এরকম, ওই যে বলতো যে অনেকে বলতো তারা যে জিন পাহারা দেয়, এরকম এরকম কথা প্রচলিত ছিল আর কি আমবাগান নিয়ে। তো যাই হোক, মামুন অনেকবার গেছে এবং যে সেখানে ঘুরছে, কাজিনদের সাথে আমবাগানে গেছে, ভেতরেও গেছে। তো একবার এরকম এক বৈশাখের সময়, ঝড়ের সময়, তো তখন ওই যে বললাম যে ইরা তখন এসএসসি পাস করছে, কলেজে ভর্তি হবে, এবং খুব চটপটে সে কিন্তু কথা শুনতো না। তার অন্যান্য যে কাজিন ছিল, ছেলে মেয়ে, ওদের নিয়ে সে হাঁটাচলা করতো, দৌড়ায়, সে আমবাগানেও চলে যেত, ওদিকে ঘুরতো। তো ইরা প্ল্যান করছিল তার কাজিনদের সাথে, বলছিল যে এইবার যখন ঝড় আসবে আমরা আম আনতে যাব। তো কাজিন অনেকে বলছে আরে এটা যাওয়া নিষেধ, এটা জানোস না, সমস্যা হয়। তো ইরা বলে আমি গেছি, তো আমি স্কুল থাকতে গেছি, আমি তখন ছোট ছিল, আমি গেছিলাম। সে বলছে যে তার কোন চাচার সাথে সে গেছে, যে ঘুরে আসছে আমবাগানে। তো তার কাজিনরা কয়েকজন কথা শুনে তারপর তার কথায় আর কি, তার প্ররোচনায় রাজি হয়, বলে ঠিক আছে, ঝড় আসলে আমরা যাব। তো এরকম একদিন সন্ধ্যায় বাতাস ছুটলো, বেশ বাতাস ছুটছে, মানে মোটামুটি দেখা যাচ্ছে তাদের যে টিনের চাল, এটা মানে পটপট করতেছে, মানে বাতাসে উড়ে যাবে এরকম অবস্থা। তো এর মধ্যে তারা বুঝলো যে এই তো ঝড়ে এখন আম পড়বে। তো ইরা এবং তার কাজিনরা কয়েকজন মিলে প্ল্যান করে বেরোলো। ইরা মাথার মধ্যে তার ওড়না বেচাই নিছে ভালো মতন, যাতে তাকে দেখতে না পারে, বাসার কেউ মানে বুঝতে না পারে। তারা চুপি তারা এরকম 5 জন কাজিন বের হয়ে গেল বাসার থেকে। এবং যখন তারা বেরিয়েছে, বাতাস প্রচন্ড ছুটছে, দেখতেছে যে বাতাসে একেবারে গাছের পাতা টাতা নুয়ে যাচ্ছে, টিনের চালের উপর দিয়ে এরকম নড়তেছে, এরকম ফসলের মাঠ শুয়ে যাচ্ছে। এর মধ্যে তারা সাহস করে বের হলো এবং সে আইল ধরে রওনা দিল। চারিদিক কিন্তু অন্ধকার হয়ে গেছে,
মানে ঝড়ের যে একটা মানে তাণ্ডব আসতেছে এটা বোঝা যাচ্ছে। বাতাস ঠান্ডা হয়ে গেছে, মানে নাকের মধ্যে কেমন একটা মাটির গন্ধ লাগতেছে এরকম বুঝতেছে। তারপরেও তারা যাচ্ছে এবং ইরা নাকি খুব এনজয় করতেছিল ব্যাপারটা, খুবই এনজয় করতেছিল এই ওয়েদারটা। মানে সে নাকি মানে কাজিনদের মধ্যে চিৎকার করতেছিল যে মানে হেভি মজা লাগতেছে এরকম। তো যাই হোক, তার ছেলে কাজিনরাও তাড়াতাড়ি গেল এবং সবাই মিলে ঢুকে গেল আমবাগানে। বাগান ঢোকার পরে তারা দেখতেছে ওইখানে মনে হচ্ছে যে একেবারে তুলকালাম কাণ্ড, মানে ডালপালাগুলো এরকম এরকম করতেছে, পুরা বাঁকা হয়ে যাচ্ছে এরকম। তো তারা ঢুকে গেল যেখানে এবং অনেক জায়গায় দেখলো যে আম পড়ে গেছে, অনেকগুলো আম ছুটে ছুটে পড়ছে। তো সাথে সাথে আম কুড়ানো শুরু করলো তারা এবং তার এক কাজিন এরকম বস্তা নিয়ে আসছিল, বস্তার মধ্যে সেই আমগুলো ঢুকায় রাখতেছে এবং মোটামুটি তারা সবাই ব্যস্ত হয়ে গেছে আম কুড়ানোতে। মানে তাদের আর খেয়াল নাই, তারা নিজেদের হুঁশের মধ্যে নাই। যে যেভাবে বাচ্চা আম কুড়া এনে ওই যে নিজের যে জামার এখানে নিতেছে, আবার এনে ওই বস্তায় রাখতেছে এরকম। তো এর মধ্যে ঝড়টা বেড়ে গেল, বৃষ্টি পড়া শুরু হলো, তুমুল বর্ষণ শুরু হলো এবং বর্ষণের সাথে বাতাস একই সাথে, মানে ভিজিবিলিটি অনেকটাই মানে নাই হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে আমবাগানের ভিতরে। তো তার কাজিনের মধ্যে যে একটু সচেতন ছিল, তার নাম ছিল রনি। তো সে সবাইকে ডাকা শুরু করছে, এই অমক কই তমক কই। তো ইরাকে খুঁজতেছে, ইরা তাদের মধ্যে একটু বড়, এই কাজিনের ইমিডিয়েট ছোট সে। তো রনি খুঁজতেছে ইরা কই। তো দেখতেছে যে সবাইকে পাওয়া গেছে, 4 জন তারা আছে, ইরাকে পাচ্ছে না। তো রনি তখন মাথা খারাপ হয়ে গেছে, আরে তো বাসায় গেলে তো খবর আছে এরকম হলে। তো রনি তখন বলে তাড়াতাড়ি দাঁড়া, আমি আসতেছি। সে দৌড় দিয়ে সামনের দিকে যায়, যে জায়গাটুকু খোলা, চিন্তা করে ইরাকে ওদিকে গেছে নাকি। সে দৌড়াতে সামনে যায়, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, মানে বাতাসের প্রচন্ড ঝাপটা আর আকাশে কড়কড় শব্দে বাজ পড়তেছে। তো রনি এক জায়গায় তাকায় দেখলো যে তাদের ওইখানে বেশ বড় আম গাছ ছিল, একটা অনেক পুরনো আম গাছ। সেখান থেকে তাকায় দেখলো যে বিজলি চমকাইছে, বিজলির আলোতে দেখলো যে ইরা হেঁটে হেঁটে ওই গাছটার দিকে যাচ্ছে। তার চলাটা কেমন জানি একটু মানে অন্যরকম, মানে দেখে মনে হচ্ছে না খুব স্বাভাবিকভাবে হেঁটে যাচ্ছে। মানে এত ঝড় বৃষ্টি বাজ পড়তেছে, এর মধ্যে তার কোনো ভ্রুক্ষেপ নেই, সে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। আবার কড়কড় শব্দে বাজ পড়লো। তো এই যে বিজলিটা চমকাইছে, এটার আলোতে রনি দেখলো যে গাছের নিচে একটা মহিলা দাঁড়ানো। সেই মহিলা মাথার মধ্যে লম্বা করে ঘোমটা টানা, মানে তার মুখ দেখা যায় না, মনে হচ্ছে শাড়িটা এমন ভাবে পেঁচাইছে, মানে সারা শরীর তার শাড়ি দিয়ে এইভাবে পেঁচানো আর মাথার ঘোমটাটা এইভাবে লম্বা করে টানা, এভাবে অদ্ভুত ভাবে দাঁড়ায় আছে। আর ইরা তার দিকে হেঁটে যাচ্ছে। তো রনি তার যত শক্তি আছে কণ্ঠস্বরে সে চিৎকার করলো, ইরা বলে চিৎকার করলো। মানে তার চিৎকার এই বৃষ্টি আর বাতাসের ইসে অনেকটা ঢাকা পড়ে যাচ্ছে আর কড়কড় বাজের শব্দে। কিন্তু তারপরও ইরা এক ফোঁটাও শুনলো না। তার কাছে কেন জানি মনে হচ্ছে যে ওই মহিলা শুনছে, ইরা শুনতেছে না। তো রনির প্রচন্ড মানে ভয় লাগছে, আবার সে চিন্তা করতেছে ইরা কই যাচ্ছে। তো রনি যাওয়া শুরু করলো সামনে আস্তে আস্তে, মানে সে আবার খুব দ্রুত যাচ্ছে না, আস্তে আস্তে যাচ্ছে। তার ভয়ও কাজ করতেছে, দেখতে যাচ্ছে ইরা কই যায়। আরো অনেকখানিক যে সে ইরা বলে ডাক দিল, তখন দেখলো যে ইরা তার দিকে তাকালো, মাথা ঘুরায় তাকায় হাত দিয়ে এরকম বললো, মানে দূরে মানে চলে যেতে বলে যেরকম হাত দিয়ে এরকম করে ইশারা করলো। সেই ইশারার মধ্যে এমন কিছু ছিল যে রনি প্রচন্ড ভয় পায়। সে প্রচন্ড ভয় পেলেও সে করে কি, ইরার দিকে দৌড় দেয়, ছেড়ে একটা দৌড় দেয়। তো ইরার দিকে দৌড় দিতেছে ইরাকে ধরার জন্য। এর মধ্যে কিন্তু অন্ধকার বেড়ে গেছে, তো এর মধ্যে কড়কড় শব্দে বাজ পড়তেছে এবং দৌড়াইতে সে দেখতেছে যে ওই যে মানে ঘোমটা দেওয়া মহিলাটা আরেকটু কাছে চলে আসছে, ইরা তার দিকে যাচ্ছে। তো রনি প্রায় 100 ফিটের মতো দৌড়ায় গেছে, মানে ইরার সাথে তার আরো দূরত্ব মনে করে আরো 200 ফিটের মতো এরকম সময় হঠাৎ করে তার মনে হলো যে বাতাসের ঘূর্ণি একটা, মানে গাছের পাতা টাতা সহ একটা বাতাসের ঘূর্ণি এরকম ঘুরে আসতেছে, খুবই আশ্চর্যজনক, একটা টর্নেডোর মতো। তো রনি ভয় পেয়ে গেছে এবং সেই ঘূর্ণির মাথা একদম উপরে উঠে গেছে, মানে একদম উপরে, মানে আকাশের দিকে উঠে গেছে টর্নেডোর মতো, জাস্ট লাইক টর্নেডো যেরকম আসে উপর থেকে নামে সেরকম। সেটা ঘুরতে এসে ইরাকে নিয়ে গেল, ইরার উপরে চলে গেল এবং ওই বাতাসের সাথে ইরা মিশে গেল। মানে রনির আত্মা উড়ে গেছে এবং একটু পরে বাতাসটা এমন ভাবে গেল রনির পাশ দিয়ে, রনি দৌড় দিয়ে বাতাসটার কাছাকাছি যাওয়ার চেষ্টা করলো একটা, কিন্তু সে পা পিছলায় পড়ে গেল কাদার মধ্যে। পড়ে সে চোখে অন্ধকার দেখতেছে, সে দেখলো ওই বাতাসের ঘূর্ণিটা ঘুরতে চলে গেল এবং ওই মহিলাটা ওইখানে নাই। সেই গাছের নিচে যে মহিলাটাকে দাঁড়ানো দেখছিল সে ওই মহিলাকেও দেখলো না। তো রনির তো পুরা মানে কিছুই আর মানে মাথা কাজ করতেছে না, তার আত্মা উড়ে গেছে। সে অন্ধকার, এর মধ্যে মাঝে মাঝে যে বাজ পড়তেছে সেটার আলোতে আলোকিত হচ্ছে আমবাগানটা।
সে তাড়াতাড়ি উঠলো, ওখানে উঠে দৌড় দিল সে, যে অন্যদেরকে রেখে আসছে, বাকি 3 জন ওখানে আছে ওদিকে। সে দৌড়ে আসলো, দেখলো যে ওরা 3 জন কাঁচু মাচু হয়ে একটা গাছের নিচে দাঁড়ায় আছে। তাদেরকে দেখেও মনে হচ্ছে অনেক ভীত সন্ত্রস্ত। তো সে দৌড় দিয়ে এসে বললো যে এই ইরারে ঝড়ে নিয়ে গেছে। তো ইরারে ঝড়ে নিয়ে গেছে শুনে তো এদের মধ্যে যে ছোট ছিল সে কান্না শুরু করলো, আর বাকিরাও ভয়ে একেবারে পাংশু হয়ে গিয়ে বলা শুরু করলো যে রনি ভাই এখন কি হবে, এখন বাসায় কি করবে বলে কান্নাকাটি শুরু করছে সবাই। তো যাই হোক, এখন কিছু করার নাই, ওদের সবাই নিয়ে রনি বাসায় আসলো। এর মধ্যে বৃষ্টি হচ্ছে, তুমুল বৃষ্টি। তো বাসায় এসে ইরাদের বাসায়, মানে ইরাদের যে ঘরটা ওইটা দিয়ে দরজা নক করলো আগে। করার পরে ইরার আব্বা বেরোলো, বললো কি হয়েছে? তো রনি বললো যে কাকা ইরারে তো ঝড়ে নিয়ে গেছে। ইরারে ঝড়ে নিয়ে গেছে এটা শোনার পর তো তার বাবা কিছুক্ষণ বুঝে নাই। তারপর যখন সে বললো যে এরকম বাতাসে এসে উড়ায় নিয়ে গেছে, তিনি অবাক হয়েছেন। ফার্স্টে অবাক হয়ে তিনি তো চিৎকার করে উঠছেন, উঠে ফার্স্টেই রনিকে ধরছেন মারার জন্য। তো রনি বলতেছে যে আমার বাইরেন না, আমি কি করবো, ইরাই নিয়ে গেছে সবাইরে। তো যাই হোক, বাসার মধ্যে বিশাল একটা হট্টগোল, বিশাল অবস্থা খারাপ। আরো মানুষজন আসলো যে ইরার আব্বা কাঁদতেছে, ইরার আম্মা কাঁদতেছে, বিশাল অবস্থা এরকম এই সেই। এখন কি হবে তারা চিন্তা করে পাচ্ছেন। এদিকে তুমুল বৃষ্টি হচ্ছে বাইরে, ইরার বাবাকে থামায় রাখা যাচ্ছে না, তিনিও বেরোবেন, কিন্তু কোথায় যাবেন তিনি চিন্তা করতেছেন। কিন্তু মানে তাকে থামায় রাখার চেষ্টা করতেছে অন্যরা, মানে তার ভাইরা, কিন্তু থামবেন না। এক পর্যায়ে তিনি ঘরের থেকে হারিকেন ছো দিয়ে নিয়ে এবং লাঠি নিয়ে দৌড় দিয়ে বের হয়ে গেলেন ঘর থেকে। এবং তিনি দৌড় দিয়ে কোথায় যাচ্ছেন বোঝার চেষ্টা করতেছেন। তার ভাই বলতেছেন লাস্টে রনির আব্বা রনিকে বললো যে তুই যা, পিছে যা, তুই জানোস তুই তো চাচা কই গেছে, যা। তো রনিও দৌড় দিল পিছনে। তো রনি যেতে যেতে দেখতেছে দৌড়ায় যে তার যে চাচা হারিকেন নিয়ে দৌড়াইতেছে সামনে ইরার আব্বা। এবং তখন বৃষ্টি অনেকটা কমে আসছে, মানে হালকা হালকা ছাটা বৃষ্টি, ছিটা বৃষ্টি আর কি। তো সেই বৃষ্টির মধ্যে দিয়ে ইরার বাবা দৌড়েছে, পাড়া দিতেছে যেখানে মানে পানি ছিটে উঠতেছে, মানে ভয়ঙ্কর অবস্থা, কাদা হয়ে গেছে ওখান থেকে। সেও দৌড়াচ্ছে পিছনে। তো আবার রাগের চোটে তিনি মাথা ঘুরায় দেখছে যে রনি আসতেছে পিছনে। রনিকে ধমক দেবো, তুই যা বাসায় যা, তোর আশা লাগবে না বলে চিল্লাইতেছে। তো রনি আর কি করবে, চাচা পিছে দৌড়াইলো। তো দৌড়াইতে এখন তার ইরার বাবা বুঝছে যে আসলে রনিকে তো দরকার এখানে, আর সে মাথা গরম করে কি করবে, রনির তো দোষ নাই। তো রনি বললো যে এদিকে আসেন চাচা, নিয়ে গেল। তো যেইখানে সে দেখছিল, তো বললো এইখান থেকে বাতাস নিয়ে গেছে। তো ইরার আব্বা ওই গাছটাকে দেখে কেন জানি ভয় পাইছে, যে এই গাছটার মানে ওই সামনে যেখান থেকে নিয়ে গেছে বলছে। তো বলছে এইখানে ছিল, বলে যে এইখানেই তো দাঁড়াইছিল, কিন্তু আরেকটা ব্যাপার ঘটছে চাচা। বলে কি? বলে ওই গাছের নিচে এক মহিলারে দেখছি এরকম। ইরার আব্বা তো একদম ভয়ে, মনে হলো যে সে একদম পাংশু হয়ে গেছে, হারিকেনের আলোতে তার চেহারার দিকে তাকানো যাচ্ছে না, প্রচন্ড ভয় পাইছে। তো বলে তুই কি বলিস তুই? বলে যে হ্যাঁ এরকম ঘটনা। ইরার আব্বা মাথায় হাত দিয়ে ওখানে বসে পড়লো, একদম বসে পড়ে তিনি বিড়বিড় করে দোয়া পড়তেছেন। তখন রনি বলল যে চাচা উঠেন। অনেক কষ্ট করে উঠাল, দেখলো যে একদম শরীর ছেড়ে দিছে ইরার আব্বার। তো তাকে বাসায় নিয়ে আসলো। বাসায় এনে তিনি বললেন, তার ভাইদেরকে ডাকলেন, তার ভাইদের সাথে কথা বললেন। ওনার বড় ভাই ছিলেন, তাকে বললেন যে কি হয়েছে। এটা শুনে তো দেখা গেল যে মানে ইরার চাচারাও খুব চিন্তিত হয়ে গেল। তারা নিজেদের মধ্যে আলাপ করতেছে। তো রনি শুনতেছে যে তার মানে চাচারা বলতেছে যে মনে হয় ওরে জিনে নিয়ে গেছে এখান থেকে। এখন কি করবে তারা আলোচনা করে, তাদের ওখানে একজন পীর সাহেব ছিলেন, তিনি অনেক বড় একজন মানে খুব কামেল মানুষ, তার কাছে যাওয়ার ডিসাইড করলেন তারা, যে তার কাছে যাবেন। তো রাতের বেলায় ইরার চাচারা ইরার বাবাকে সহ চলে গেলেন সেই পীর সাহেবের কাছে। তো পীর সাহেব ঘুমায় গেছিলেন রাতের বেলা, উনি আর্লি ঘুমায় জানতে। তিনি এই মানুষ এসে যেহেতু ওনাকে এরকম ডাকতেছেন, তারপর তিনি উঠছেন। ওঠার পর তিনি বললেন কি হয়েছে। তো ইরার বাবা কান্নাকাটি করে বললো যে আমার মেয়েকে তো এরকম সে নিয়ে গেছে, বাতাসে নিয়ে গেছে। তো ওইখানে নাকি আমার এই ভাইসটা দেখছে যে এরকম একটা দাঁড়ানো ছিল। তো তিনি বললেন যে আচ্ছা দেখি কি করা যায়, আপনারা বসেন। বসতে দিয়ে তিনি গেলেন। একটু পর তিনি উজু করে এসে তিনি ঘরে ভিতরে ঢুকে নফল নামাজ পড়লেন, পড়ে বসলেন যে আমি এখন একটু বসতেছি, একটু মোরাকাবা করবো, বসবো, আমি দেখি। তো ওনারা বসলেন। তো অনেকক্ষণ পর তিনি আসলেন, পীর সাহেব আসলেন, এসে বললেন যে আমি তো স্পষ্ট কিছু বলতে পারি না, তবে আমি যতটুকু বুঝতে পারছি ওকে একটা খারাপ জিন নিয়ে গেছে এখান থেকে, যেটাই আমবাগানের এখানেই থাকে, এবং এটা সম্ভবত ওই নদীর পাড়ের কোথাও তাকে নিয়ে গেছে। তো এটা খোঁজ নিতে হবে। তো নদীর তখন সাথে সাথে ইরার আব্বা বলছে নদীর পাড়ে কোথায়, আমি যাব এখনই। বলে আপনি এখন কিভাবে যাবেন রাত্রেবেলা? বলে আমি যাব, আমার সাথে আমার ভাইরা যাবে, আর নাহলে আমি একাই যাব। তখন পীর সাহেব বলে যে আসলে কোনো লোকেশন সম্বন্ধে শিওর না হয়ে এভাবে যাওয়া ঠিক না। আচ্ছা আপনারা আমাকে একটু সময় দেন, ফজর পর্যন্ত সময় দেন। ইরার বাবা খুব বলে যে আমি এতক্ষণ অপেক্ষা করবো, কান্নাকাটি করতেছে। তো তখন পীর সাহেব বললেন আচ্ছা আমি আবার একটু বসি।
তো তিনি আবার একটু বসলেন নিজের মতো, বসে মুরাকাবা করলেন। অনেকক্ষণ পর বললেন যে নদীর পাড়ে ওইখানে ওই যে বট গাছ আছে, ওই বট গাছের কাছে যে একটু খোঁজ নিতে পারেন, ওখানে দেখেন আমি যতটুকু মানে পাচ্ছি ওইখানেই আছে সে কোথাও। তো সাথে সাথে ইরার বাবা বললো যে ঠিক আছে হুজুর, আমরা আসতেছি, আপনি আইসেন, পর একটু ঝাড়ে দেন, আমি যদি মেয়েকে পাই দোয়া করেন আমার জন্য। বলেই তিনি ওখান থেকে উঠে বের হয়ে আসছেন। তো সাথে সাথে তার ছোট ভাইরা বের হয়ে আসছে, দুইজন তার সাথে এসে বলতেছে যে ভাইজান আপনি এখন যাবেন এই রাত্রেবেলা? কিভাবে? এই নদীর পাড়ের কথা যে বলছে পীর সাহেব, এটা তো অনেক দূরে, আপনার ওই রাস্তা দিয়ে ঘুরে তারপর নদীর পাড় দিয়ে যাইতে হবে, পাড়তে যাইতে হবে, নাহলে তো সম্ভব না। কেমনে? তো তিনি বলছেন যে আমি যাবো, এখন তোরা গেলে যাবি, নাহলে না, আমি একাই যাবো তাহলে। তো যাই হোক, তাকে তার একা যেতে দিবে না, তার দুই ভাইও তার সাথে রওনা দিল, সাথে তাদের ওই কাজিন, ইরার কাজিন রনিকেও নিল, এবং তারা সবাই হাতে লাঠি সোটা নিয়ে রওনা দিছে। ইরার বাবা যেভাবে ছিলেন সেভাবে রওনা দিছেন, এবং এই রাস্তা দিয়ে তারা হেঁটে হেঁটে যাচ্ছেন, অনেক দূরের রাস্তা, কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছেন। ইরার বাবা ক্রমাগত কাঁদতেছেন, আর রনি সান্ত্বনা দিচ্ছে চাচাকে, বলতেছে চাচা কাঁদেন না। তো যাই হোক, হেঁটে যেতে যেতে হঠাৎ তারা দেখলেন নদীর পাড়ে যখন আসছে, দেখেন নদীর ওখান থেকে একটা নৌকা আসতেছে, নৌকার মধ্যে এরকম বাতি জ্বালানো, মানে কুপি বাতি জ্বালায় রাখছে নৌকারই, তখন বৃষ্টি তো থেমে গেছে, কুপি বাতি জ্বালানো একজন জেলে যাচ্ছে ওখান দিয়ে। তো জেলে তাদেরকে বলতেছেন, হ্যাঁ আপনারা কে? ওখান থেকে হাঁক দিচ্ছেন নদীর মধ্যে থেকে, মানে রাস্তার দিকে, কারণ সে দেখতেছে এরকম চারজন মানুষ হাতে লাঠি সড়কি নিয়ে এবং হাতে হারিকেন নিয়ে হেঁটে যাচ্ছে। তো সে হাঁক দিছে, আপনারা কে, কোন দিকে যাইতেছেন? তো তখন তারা এখানে বলে যে আমাদের মেয়ে হারায় গেছে, ঝড়ে নিয়ে গেছে, এখান থেকে ঝড়ে নিয়ে গেছে, এখন খুঁজতে যাইতেছি। তো ওই যে জেলে ছিল নৌকায়, সে বলে যে আপনাদের মেয়ে? বলে হ্যাঁ। আমি তো এখান থেকে কান্না শুনছি, চিৎকার শুনছি। বলে কোথায়? ওই দিকে, ওই যে শ্মশানের ওদিকে। তখন বলে কি বলেন? হ্যাঁ, আসেন আপনাদেরকে নৌকায় করে নিয়ে যাই। তো তখন তারা তাড়াতাড়ি হেঁটে নদীর একদম পাড়ে আসে, নৌকাটা কোনো মতে ভিড়ায়, কারণ ওই জায়গা মানে ওইভাবে নৌকা ভিড়ানোর মতো অবস্থা নাই, এমনভাবে ভিড়ায় একটা সাইডে। তো সেখান থেকে তারা নৌকায় উঠে চারজন, তিনি নৌকা নিয়ে যাওয়া শুরু করেন জেলে। তো যাচ্ছেন, নদীতে মোটামুটি ভালোই পানি এবং বেশ ঢেউ আসতেছে, এবং তখন জিজ্ঞেস করতেছে, ইরার কাজিন রনি জিজ্ঞেস করতেছে যে কি ব্যাপার, আপনি কোথায় শুনলেন চিৎকার বা কান্নাকাটি? বলে আরে আমি ওদিক দিয়ে আসতেছিলাম, আমি তো ওখানে জাল বাই, তো আমি জাল বেয়ে যখন আসতেছি, তো আমি শ্মশানের এই সাইডে আসতেছি, ওইখানে বিশাল একটা পাকুড় গাছ আছে। তো ওই পাকুড় গাছের কাছ থেকে আমি হঠাৎ শুনতেছি যে মেয়ে মানুষ কান্দে, চিৎকার করে করে কাঁদতেছে, হ্যাঁ আমারে যাতে দাও, আমাকে নামায় দাও, আমাকে নামায় দাও, এরকম। আমি যে কি এখানে চিৎকার করে, আমি ভয় পাইছি যে কোনো খারাপ কিছু এখানে হচ্ছে নাকি, বা খারাপ মানুষ নাকি। তো আমি সাথে সাথে নৌকা নিয়ে একটু কাছাকাছি গেছি। ওই জায়গায় কিন্তু মানুষ ভিড়ে না, শ্মশানের ওদিকটা ভয় পায় মানুষ, মানুষ বলে যে ওই জায়গায় শাকচুন্নি আছে, মানুষ ভয় পায়, তো ওদিকে যায় না। তা আমি তারপরও নৌকা নিয়ে একটু কাছে গেছি, তো তখন দেখি যে এক মেয়ের মতো এরকম গাছের মধ্যে বসা, বোঝা যাচ্ছে অন্ধকারে গাছের উপরে বসা একটা মেয়ে মানুষের মতো, এবং সে ওখানে কাঁদতেছে। তো এই কান্না শুনে আমি মানে ভয় পাইছি, এবং চিৎকার করতেছে, একটু পরে বকা দিতেছে কারে। এতে আমি প্রচন্ড ভয় পাইছি, ভয় পেয়ে আমি তাড়াতাড়ি নৌকা নিয়ে সরে আসছি ওখান থেকে। তো তখন রনি বলল যে ভাই আপনি যদি কাছে যেতেন। কে কাছে যাবে? তুমি থাকলে যাইতে নাকি? তো রনি আর কিছু বললো না, সে চুপ করে গেল। এদিকে ইরার বাবা কাঁদতেছে আর দোয়া পড়তেছে, আর তার চাচারা বলতেছে যে এই সাইড দিয়ে যান, এই সাইড দিয়ে যান, একটু কাছ দিয়ে যান, এরকম মানে ইনস্ট্রাকশন দিতেছে আর কি। তো সে বলতেছে যে আমি যাচ্ছি, আপনারা বসেন চুপচাপ। তো মাঝেই বাইতে বাইতে এক সময় তারা দেখলো দূরে গাছটা, এবং ওই গাছটা দেখেই সবার বুকটা কেমন যেন কেঁপে উঠলো, কিন্তু কোনো শব্দ নাই, মানে কোনো চিৎকার চেঁচামেচি কিছু শব্দ নাই, পুরা নিস্তব্ধ, রাত্রের শব্দ, রাতের বেলা বৃষ্টি থেমে গেলে যেরকম ব্যাং ডাকতে থাকে যেরকম শব্দ হয়, ওরকম শব্দ চারিদিকে, আর নদীর কুলকুল শব্দ। তো নৌকাটা নিয়ে ওই জেলে একটু ভয় পাইছে, জেলে বলতেছে যে আমি কি পাশে ভিড়েবো? এখন সে ভয় পাচ্ছে, ভিড়ানোর কথা বলে সে ভয় পাচ্ছে, বলে যে হ্যাঁ ভিড়ান, আমরা আসি না, কোনো সমস্যা নেই, আপনি আসেন। তো জেলে খুব অনিচ্ছা সত্ত্বে ভয়ে ভয়ে আস্তে আস্তে সে তার নৌকাটা নিয়ে একটা সাইডে, যে জায়গাটা একটু নিচু, ওই জায়গাটা ঠেকালো। তো ঠেকানোর পরে প্রথমেই দেখা গেলো দৌড় দিয়ে ইরার বাবা নামলো। এবার বাবা নামার পরে তার চাচারা নামলো, রনিও নামলো। রনি বললো যে আপনি থাকেন, আপনি যায়েন না এখান থেকে, হ্যাঁ আপনারা কিন্তু আমরা দিব, টাকা পয়সা দিব, আপনি যায়েন না, এখানে থাকেন। তো লোকটার কিছু বললো না, চুপ করে দাঁড়ায় থাকলো, বলে যে আপনি কোথাও যায়েন না। তো বলার পর তারা যখন নেমে গেছে, মানে ইরার বাবা, চাচারা, রনি, তারা যখন সবাই নেমে গেছে, নেমে দৌড়ায় সামনে যাচ্ছে, হঠাৎ করে ইরার বাবা দেখলো তার সামনে একটা কালো কুকুর, বেশ বড় কালো কুকুর, এবং সেটা বেশ ভীতিকর টাইপের বড়,
এবং দাঁড়ায় আছে এবং মাথাটা কেমন করে রাখছে তার দিকে, মাথাটা বাঁকা করে তাকায় আছে। একটু পর ঘর করে শব্দ করলো মুখের ভিতর থেকে ইরা বাবাকে দেখে। তো সাথে সাথে ইরা চাচারা পিছায় গেল ওই কুকুরটাকে দেখে, এবং ঘর শব্দ শুনে ভয় পেয়েছে, পিছায় গেল। রনিও কিছুটা পিছায় গেছে। ইরার বাবা একটা হাঁক দিয়ে লাঠি যে হাতে ছিল তার, সে লাঠি নিয়ে সে দোয়া পড়তে পড়তে সামনে এগিয়ে গেল, এবং সে লাঠিটা জোরে জোরে মাটিতে মারতেছে সে, এবং কুকুরটা পিছায় যাচ্ছে এবং গড় গড় করতেছে, পিছায় যাচ্ছে। একটু পর ভয়ঙ্কর শব্দে মানে কান্নার মতো করে ডেকে উঠলো কুকুরটা, এত জোরে মানে মানুষের কলিজা উড়ে যাবে। মানে রনি এবং ইরার চাচারা বেশ খানিকটা ভয় পেয়ে গেছে, কিন্তু ইরার বাবা আসলে তার মেয়ের জন্য চিন্তায় ছিল, সে ভয় পায় নাই। সে কিন্তু জানে না যে আদতে আসলে কি ওখানে তার মেয়ে আছে না কে আছে। সে কিন্তু জাস্ট ওই জেলের ঘটনা শুনছে, তারপরও সে সামনে গিয়ে গেল আর দোয়া পড়তেছে, সে লাঠিটা জোরে জোরে মাটিতে মারতেছে। কুকুরটা একটু একটু করে পিছায় যাচ্ছে। এটা যে একটা স্বাভাবিক কুকুর না, ইরার আব্বা বুঝে গেছে যেটা কোনো স্বাভাবিক কুকুর না, এটা মানে খারাপ কোনো জিনিস, এবং নাহলে কোনো কুকুর এইভাবে থাকে না। হ্যাঁ, এবং ওই জায়গায় তো এমন কিছু নাই যে কোনো কুকুর ওখানে থাকবে রাতের বেলা। ওখানে বড় পাকুড় গাছ আছে এবং এছাড়া আর কিছু নাই। তো এবং মানুষজন নাকি ওইটারে ভয় পায়, ওই জেলেও বলছে, এবং তারা জানে, গ্রামের মানুষরা জানে যে ওই দূরে শ্মশানের পাড়ে পাকুড় গাছ আছে, ওটা অনেক পুরনো গাছ, এবং অনেকে নাকি বিশ্বাস করে ওইটার উপরে চড়ে নাকি একটা পেট নিয়ে আসছিল এক সময় এখানে, তারপর থেকে ওইটা আছে। তো যাই হোক, ওই মাটিতে বাড়ি দিতে দিতে ওইটার কাছে চলে আসলো কুকুরটার, মানে কুকুরটা তার সাথে ডিস্টেন্স খুব কম। তখন কুকুরটা মনে হচ্ছে ওনাকে আক্রমণ করে বসবে এরকম একটা অবস্থা। তখন ইরার আব্বা একটা জোরে সূরা পড়া শুরু করলো, এবং এইটা যখন নাকি তিনি যখন জোরে জোরে পড়া শুরু করছেন, তখন নাকি কুকুরটা ওখান থেকে মানে একটা প্রচন্ড শব্দ করে পিছন দিকে ছুটে পালায় গেছে ওদিকে দৌড় দিয়ে, এবং নাই। তো তিনি যখন নাকি সামনে আরো বাড়া শুরু করলেন এবং তার ভাইরাও পিছে পিছে আসলো, তখন আস্তে আস্তে দেখলেন যে পাকুড় গাছের নিচে চলে আসছেন তারা। পাকুড় গাছের উপরে নিচে আসার সাথে সাথেই কেমন জানি নাকি সুরে কোন একটা মেয়েলি কণ্ঠ কি জানি বলে উঠলো তাদেরকে, অস্পষ্টভাবে বুঝে নাই। তারপর শুনতেছে যে মানে চিৎকার করতেছে কারোর সাথে, হ্যাঁ, যা যা এরকম করে চিৎকার করতেছে। তো ইরার বাবা কিন্তু চিনে ফেলছে যে এটা যেই নাকি কণ্ঠে হোক, যেটা হোক তার মেয়ের কণ্ঠ। তিনি নাকি চিৎকার করে বলতেছেন তার মেয়েকে, বাবা তুই নিচে নেমায়, ইরা তুই নিচে নেমায়। তখন নাকি খুব হাসির শব্দ শুনতেছে উপর থেকে। তো শুনতেছে, বলতেছে ইরার কণ্ঠ, বলতেছে যামু না। রনিও চিনছে, চাচারাও চিনছে ইরার কণ্ঠ, বলছে যামু না, আমি এখানে থাকবো বলে হাসতেছে। তো ইরার বাবা তখন আবার যে সূরা পড়ছিলেন কুকুরকে দেখে ওটা পড়া শুরু করলেন, এবং ওটা পড়ার সাথে সাথে নাকি ইরা ধাপাস করে নিচে পড়ছে। তিনি তাড়াতাড়ি যে ধরতে গেছেন, তিনি নিজেও পড়ে গেছেন মেয়েকে নিয়ে। তো যাই হোক, ব্যথা পাইছেন, নিজে ব্যথা পাইছেন, ওনার মেয়েও ব্যথা পাইছে। তারপরে তারা এই চাচা এবং ইরার বাবা আর ওই তার কাজিন সবাই মিলে তাদের এই ইরাকে ধরে, তার বাবা খুব ব্যথা পাইছে, তার বাবাকেও ধরতে হয়েছে, ধরে তারা নিয়ে আসছেন। এসে দেখে যে না, নৌকার লোকটা যায় নাই। তো সেই নৌকার জেলে বলতেছে যে আমি খুব ভয় পাইছিলাম, এই কুকুরের ডাক শুনে আমি খুবই ভয় পাইছিলাম, আমার মনে হয়েছিল যে নৌকা সরায় নেই। পরে আপনাদের কথা ভেবে আর আমি সরতে পারি নাই, আমার কাছে মানে খারাপ লাগছে, তখন থেকে গেছি প্রচন্ড ভয় লাগার পরও। তো যাই হোক, কিভাবে পাইলেন মেয়েরে? তখন বললো যে এরকম ঘটনা, পুরো ঘটনাটা আবার সুন্দর করে বললো আর কি তারা, যে কি ঘটছিল। তো তিনি তখন বললেন যে এই তো আপনাদের আল্লাহর রহমত আছে যে আপনারা এরকম খুঁজে পাইছেন, এরকম তো পায় না। তো যাক, মানে এখন কই যাবেন? বলছে যে পীর সাহেবের বাসায় যাব। তো তিনি বললেন যে ওই জেলে বললেন যে আমি নৌকা নিয়ে যত কাছাকাছি পারা যায় আপনাদের নামাইতেছি ওইখানে, এরপর আপনাদের বাকিটা তো হাঁটতে হবে। তো তারা রাজি হলো। যাই হোক, ইরা কিন্তু বেহুশ, তার কোনো হুঁশ নাই, সে মানে একদম ঘুমায় আছে এরকম। তো যাই হোক, নৌকা নিয়ে তারা নিয়ে গেল সেই জেলে, তাদেরকে নিয়ে গেল যত কাছাকাছি পারা যায় পীর সাহেবের বাসার লোকেশনের কাছে। তো ওখানে নামাইলো। তো ইরার চাচারা বললো যে আপনি একটু কষ্ট করে কালকে আসেন ভাই, আপনাকে আমরা এটার জন্য আপনারা পুরস্কৃত করবো, আপনি যে আমাদেরকে সাহায্য করছেন। লোকটা নাকি বলতেছে না লাগবে না, অসুবিধা নেই, আপনাদের সাহায্য করছি, তো কি হয়েছে? বলে আমি এমনি খবর নিতে আসবো কালকে, কি ব্যাপার আপনাদের সবকিছু ঠিক হয়েছে নাকি? বলে আচ্ছা। যাই হোক, লোকটাকে তারা বিদায় দিয়ে ইরাকে নিয়ে, তারা এই টোটাল 4 জন ছিল, অনুমতে ধরে নিয়ে যে সে পীর সাহেবের বাসায় নিয়ে গেল প্রথম। তো নেওয়ার পর পীর সাহেব জেগেই ছিলেন। তিনি বললেন যে একটু পরেই ফজর হবে, ফজরের পরে আমি রুকাইয়া শুরু করব। তো যাই হোক, এর মধ্যে তারপর ফজরের হলো, পীর সাহেব তাদেরকে নিয়ে নামাজ পড়ালেন, ইরাকে শোয়া রাখছিল ওনার বাসায়, যে ওনার স্ত্রীর যে বিছানা আছে ওইখানে। তো তারপরে ফজরের পরে তিনি গেলেন করতে, রুকাইয়া করতে। তো তিনি বললেন যে আমি রুকাইয়া করব, ঠিক আছে, আমি দোয়া দুরুদ পড়তেছি, কিন্তু ইরার বাবাকে বললেন যে আপনি নিজে এখান থেকে এই অংশগুলো পড়বেন। তাকে কিতাব ধরাই দিল, বলল আপনি পড়বেন, আর বাকি তো আমি রুকাইয়া করতেছি। তো শুরু হলো রুকাইয়া।
তো ইরার আব্বা পড়া শুরু করলেন। বেশ খানিকক্ষণ পর ইরা নড়ে চড়ে উঠলো এবং বেশ ভয়ঙ্করভাবে মোচড়ানো শুরু করলো আর উল্টাপাল্টা কথা বলা শুরু করলো, মানে তাকে পজেস করছে আর কি। তো পীর সাহেব তখন তার সেই অনুযায়ী, তার রুকায়ার নিয়ম অনুযায়ী কথা বলতে বলতে বললো যে কি ব্যাপার, কেন নিছিস? বলে যে ওখানে আসছিল কেন। তখন ইরার এই দাদার বাবার কথা বললো যে তিনি আমাদেরকে এখানে বন্দি করছিলেন, এখানে আসতে দিতে চাইতো না, তাদের সাথে আমার শর্ত ছিল যে যদি আমাদেরকে এরকম বন্দি করেন, আমাদের যারা আরও পরিবার আছে তারা আপনাদের পরিবারে ক্ষতি করবে, আপনার পরিবারে মেয়েদেরকে নিয়ে যাবে। তো আমি পাইছি একজনটা, এই যে এখন নিয়ে যাব। তো তখন বললো যে না, পীর সাহেব বললো যে এটা হবে না, এই সেই। তারপর ওনার মতো তিনি দোয়া পড়ে তাদের মতো বিভিন্ন ক্লসে ওকে ওখান থেকে শাস্তি দিলেন, যে সরাইলেন। তো পরে বুঝলেন যে ওই জিনিসটা, ওই খারাপ জিনিসটা নাকি বললো যে ওই যে গাছ, পাকুড় গাছ, ওখানে তারা নাকি অনেকে থাকে, তাদের অনেকের আবাসস্থল নাকি ওই পাকুড় গাছটা, ওখানে থাকেন এবং ওখানেই তারা চলাফেরা করেন এবং এই আম বাগানেও তারা ঘোরেন বিভিন্ন সময়। বলে যখন ঝড় বাদলা হয় তখন নাকি তারা এই বাতাসের সাথে ওইখানে আসে, এসে ঘুরে বেড়ায় এবং তারা নাকি কোনো মানুষকে পাইলেও পজেস করে। এগুলো হচ্ছে তাদের কাজ। তারপর ওখানে যারা মাছ ধরতে আসে তাদেরকেও তারা এরকম ধরে, বিভিন্ন রকম সমস্যা করতে। পীর সাহেব তখন বলেন যে তোদের তো এখান থেকে সরাই দিব আমি। তো যাই হোক, পীর সাহেবের সাথে অনেক কথাবার্তা হয়, তো শেষ পর্যন্ত রাজি হয়, ইরাকে ছেড়ে যেতে রাজি হয়। তো সে কিছু জিনিস চায়, তো ইরার বাবা বলে যে আচ্ছা আমি দিয়ে দিব ওগুলা। পীর সাহেব দিতে রাজি না, তিনি বলেন যে না, কোনো কিছু দিব না, কিসের আবার এসব, এদের সাথে আবার কিসের বাণিজ্য, তোরে আমি কালাম পড়ে বলছি চলে যাবি। তো তিনি তারপর করেন অনেক, সে ইরার বাবাকে নিষেধ করেন যে না, আপনি কিছু দিবেন না, এগুলা এদেরকে কিসের দেওয়া দিই, আবার সে অন্যায় করছে, সে এসে কেন ধরছে। যাই হোক, তাদের মধ্যে অনেক কথা হয়। তো এখানে নাকি মূল ব্যাপারটা ছিল ওই যে ইরার দাদার বাবা যে ওইখানে বন্দি করছিল, ওই জায়গাটা বন্ধ করে দিছিল বা কাকে বন্দি করে রাখছিল তাদের, সেখান থেকেই নাকি কনফ্লিক্ট শুরু তাদের সাথে। এরপরে পীর সাহেব শেষমেশ সাকসেসফুলি তাদেরকে ওখান থেকে সরাই দেন ওখান থেকে। তো ইরার বাবার সাথে নাকি ওইটা বলে গেছিল যে যদি যতদিন পর্যন্ত আমাকে এই জিনিস না দিবি, ততদিন পর্যন্ত তোদের পরিবারে এরকম মেয়ে মানুষ পেলে আমি ক্ষতি করব। তো ইরার বাবা নাকি পরবর্তীতে ঠিক করছিল যে এরকম সে একটা দিয়ে দিবে, একটা এরকম সিন্নি করে করে দিবে ওদের জন্য, যাতে ওরা আর বদান না করে এখানে এসে। তো পরে কি হয়েছিল সেটা আর জানা যায় নাই, বা সেই জিনিসটা আর আমাদের কাছে শেয়ার করা নেই মামুন। তো এই হচ্ছে ইরার ঘটনা ছিল, ইরাকে পজেস যে করছিল সেই ঘটনা। তো যেটা হয়, ইরা নাকি সুস্থ হওয়ার পরেও মানে বিভিন্ন সময় দেখা যেত হাসাহাসি করতো রাতের বেলা, একা একা কার সাথে কথা বলতো এটা কেউ জানে না। তো তার বাবা জিজ্ঞেস করছে অনেক সময় যে তোর মধ্যে কি এগুলো কিছু আছে নাকি, তুই কিছু দেখিস নাকি? ইরা না করছে, বলছে না এরকম কিছু না। কিন্তু সে একটু খানিকটা অন্যরকম হয়ে গেছিল এরপর থেকে, হঠাৎ গম্ভীর হয়ে যেত, কথা বলতো না কারোর সাথে। তো যাই হোক, পরবর্তীতে তারও অনেক বছর পরে ইরা তার যখন ইউনিভার্সিটি লাইফ পার করে, সে অন্য শহরে যে পড়াশোনা করে, সেখান থেকে সেটা শেষ হওয়ার পর তার বিয়ে হয় এবং সে পরবর্তীতে অস্ট্রেলিয়ায় চলে যায়। তো এই ছিল মামুনের কাজিনের ঘটনা ইরার। আর মামুন বলছে যে তার যে নানা বাড়ি সেটা এখনো বেশ ভয়ের, সেই আম বাগানে গেলে এখনো ভয় লাগে। আম বাগান এখনো বেশ অন্যরকম, মানে বিশাল আম বাগান, এখনো অনেক গাছ সরাই ফেলছে সেখান থেকে, তারপরও নাকি এখনো গেলে ভয় লাগে। মামুন নিজেও বেশ ডিপে ওখানে যায় না এখন, আর গেলে আর কি একটু হাঁটা চলা করে ওখান থেকে চলে আসে। আর সে যেহেতু তার এই কাজিনের ঘটনা জানে, ইরার ঘটনা, ঝড় বৃষ্টির সময় ভুলেও সে সেখানে যায় না। তো যাই হোক, এই ছিল মামুনের শেয়ার করা তার কাজিনের ঘটনা। আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না আমাদেরকে। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে যাব পরাণ ভাইয়ের কাছ থেকে একটি ঘটনা শোনার জন্য। পরাণ ভাই যিনি ঘটনাটি কালেক্ট করেছেন, তার নাম হচ্ছে ফাহমিদ। তার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ জেলার ছাতক থানার কোনো একটি গ্রামে। আর ঘটনাটা ঘটে হচ্ছে তার এক দূর সম্পর্কের চাচার সাথে ঘটা। ঘটনায় যেইখানে যেভাবে তিনি ঘটনাটি শেয়ার করেছেন সেটা হচ্ছে 2013 সালের রমজানের পরে ঘটনা। 2013-তে তখন যেই ভাইটি ঘটনা শেয়ার করেছেন তখন তিনি ক্লাস 3-তে পড়তেন, তাই তার ঘটনাটা সম্পূর্ণ মনে আছে। তার চাচার নাম হচ্ছে মাওলানা মফিজউদ্দিন। তো মফিজ সাহেব একজন ইমাম ছিলেন। 2013 সালের রমজানের পর ওনার একটা গ্রামের মসজিদ ইমামতির চাকরি হয়, তিনি ওখানকার ইমাম ছিলেন আর কি। তো সেই গ্রামে, তো ওটা তার বাড়ি থেকে বেশ দূরে ছিল।
এবং কোনো কারণে, সঙ্গত কারণে সেই নামটা উল্লেখ করছেন না তিনি। তো মৌলানা মফিজ সাহেব খুব খুশি হয়ে যান, যেহেতু এই গ্রামে তার ইমামতি করতে হবে। তো প্রথম 15 থেকে 20 দিন ওনার সাথে তেমন কোনো, ওই মসজিদে যখন তিনি জয়েন করার পরে আসলে তেমন কিছু আসলে উনি টের পাননি বা কেমন কিছু ওনার সাথে ঘটে নাই। আর ওই মসজিদ একদম নতুন, আর ওই মসজিদে কোনো মুয়াজ্জিন ছিলেন না আর কি, আর কাউকে তখন মুয়াজ্জিন হিসেবে অ্যাপয়েন্ট করা হয়নি। তো ইমাম সাহেব হিসাবে তিনিই চাকরি করতেন, সবকিছু তিনিই করতেন। তো আর সেই গ্রামের একটা ছেলে ছিল, প্রতি ওয়াক্তে আজান দিতে আসতো আর কি। তো মফিজ সাহেব তার ওই যে ইমাম সাহেব ছিলেন, যে মফিজ সাহেব তার থাকার জন্য পাশেই 2টা রুম তারা আসলে গ্রামবাসী মসজিদের জন্য তাকে 2টা রুম তৈরি করে দেন। তো মফিজ সাহেবের সাথে প্রথম 15 দিন তো 20 দিন তো কোনো সমস্যা হয়নি। তো একদিন রাতে চাচা বলছি, কারণ উনি খাওয়া দাওয়া শেষ করে প্রায় 10টার দিকে ঘুমিয়ে পড়েন। আগে না ঘুমালে তো দেখা যায় যে তাহাজ্জুদের নামাজ আছে, ইমাম সাহেবদের আসলে অনেক আমল থাকে, আমরা যেগুলো করি না, ফলো করি না, তাদের আসলে অনেক আমল থাকে নামাজ পড়ার জন্য বা ফজরের ওয়াক্তে ওঠার জন্য, তারা আগেই ঘুমিয়ে পড়েন আর কি। তো হঠাৎ করেই তার একটা ঘুম ভাঙে, ঘুমানোর পরে কোন একটা টাইমে গভীর রাতে তার একবার ঘুম ভেঙে যায়, ঘুম ভাঙে একটা শব্দে। তো তিনি উঠে যান, ধরপড় করে ওঠেন। তিনি লক্ষ্য করেন ওনার টিনের ঘরের মধ্যে কেউ নক করছে। তো তিনি হঠাৎ করে নক করলে তো তিনি একটা জিনিস চিন্তা করবেন, কি এসছে। তো প্রথমে তিনি মনের ভুল ভাবেন যে এত রাতের বেলা তো তাকে নক করার কথা না, হয়তো এটা মনের ভুল, তো পাশ দিয়ে কেউ হেঁটে যাচ্ছে বা কিছু একটা বা শব্দ আসতে পারে। তিনি পাত্তা না দিয়ে দোয়া দুরুদ পরে ঘুমিয়ে যান। হঠাৎ করে সেটা আর থাকে না, এবং 2-3 দিন পর একই ঘটনা আবার ওনার রাতের বেলা ঘুম ভাঙে, মনে হচ্ছিল টিনের ছেলে কেউ শব্দ করছে। তো উনি লক্ষ্য করলেন যে আগের দিনের মতো আজও কেউ যেন টিনের বেলার মধ্যে নক করছে, এবং ঘুম ভাঙার পর অন্য সময় যেমন শব্দটা আর আসছিল না, ওই দিন ঘুম ভাঙার পর তার কাছে মনে হচ্ছিল হ্যাঁ স্পষ্ট শুনছেন, বেশ জোরে সোরেই নক করছে কেউ। উনি ভয় পেয়ে যান, চিৎকার করে বলেন এই কে, কারণ ওইখানে মসজিদ এবং তার মসজিদের মধ্যে তো কেউ আসার কথা না, আর ওই মসজিদের ঘরে তিনি একা থাকতেন, কেউ থাকে না। চিৎকার করে বলেন এই কে, এত রাতে ট্রেনের মধ্যে কে নক করছে। তো ওনার চিৎকারের পর সেই শব্দটা না বন্ধ হয়ে যায়। উনি বেশ ভয় পেয়ে যান, কারণ যদি কেউ হতো তাহলে সে বলতো হ্যাঁ হুজুর দরজাটা খোলেন, আমি বিপদে পড়েছি বা কিছু একটা। তো এরকম কিছু না, উনি বেশ ভয় পেয়ে যান এবং দোয়া দুরুদ পরে ঘুমিয়ে পড়েন। তো পরবর্তীতে একটা মুয়াজ্জিনকে এখানে অ্যাপয়েন্ট করা হয়। তো হঠাৎ পরের দিন এসে সেই মুয়াজ্জিন, যে ছেলেটা এসে আজান দিত, সে বললো যে আগামী 2 দিন মসজিদে তিনি আসতে পারবেন আজান দেওয়ার জন্য। তো মফিজ চাচা বলেন যে কেন আপনি আসতে পারবেন না কেন? তো বলে যে আমি আসলে এক আত্মীয়ের বাড়িতে যাব, 2 দিন আসতে পারবো না। তো ঠিক আছে, আপনি কোনো সমস্যা না, আপনি যান। তো মফিজ চাচা ওনার সাথে ঘটে যাওয়ার কিছুই আসলে ওই লোকটার সাথে শেয়ার করেনি, কারণ উনি তো এখানে নতুন। শেয়ার করলেও পারতো, করলে হয়তো বা দেখা যেত যে কোনো একটা ইনফরমেশন বেরোয় আসতো, কিন্তু ওনার কিছু শেয়ার করেননি। তো উনি বিদায় নিয়ে চলে যান। তো মফিজ চাচা নিজেই আজান দেওয়ার দায়িত্ব পান, কারণ তাকেই আবার আজান দিতে হবে, কারণ আজান দেওয়ার তার কোনো লোক নাই। তো প্রথম রাতে মফিজ চাচার কোনো সমস্যা হলো না, ওই লোকটা যাওয়ার পর সময় মতোই আজান দিয়ে নামাজ পড়াচ্ছিলেন। দ্বিতীয় দিন মফিজ চাচা ওনার রুটিন মতোই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। তো রাতে হঠাৎ মফিজ চাচার ঘুম ভেঙে যায়, আবারও সেই টিনের বেড়ার মধ্যে, টিনের চালের মধ্যে নক নক শব্দ, নতুন টিন, শব্দটা আরো বেশি প্রকট হয়ে ওঠে। তিনি লক্ষ্য করেন যে শব্দটা আজ টিনের মধ্যে হচ্ছে না, শব্দটা আমার দরজার মধ্যে হচ্ছে। তো তখন তিনি তার ঘড়ির দিকে তাকিয়ে দেখেন রাত তখন প্রায় 1টা বাজে। সেই সময় মফিজ চাচা অনুভব করলেন যে রক্তের একটা ঠান্ডা স্রোত যেন ওনার শরীরের মধ্যে বয়ে গেল। তিনি ভয় পেয়ে যান, হুজুর মানুষ কিন্তু ভয় তো আছে, ভয় পেয়ে যান, মনে মনে দোয়া দুরুদ পড়তে থাকেন। নক করার শব্দটা আজ আর থামছে না। অন্য সময় যদি জিজ্ঞেস করেন কে নক করছে, থেমে যায়, কিন্তু আজকে আর থামছে না। মফিজ চাচা সাহস করার চেষ্টা করছিলেন মনের মধ্যে, হাতে লাঠি নিয়ে দরজাটা খুলেই 1 লাফে বাইরে চলে যান। কিন্তু আশ্চর্য হয়ে দেখেন যেই ডিস্টেন্সে এবং যেই স্পিডে তিনি দরজা খুলেছেন লাঠি নিয়ে, তাতে যিনি দরজা নক করছিলেন তার খুব বেশি দূরে যাওয়ার কথা না। বের হয়ে দেখেন কেউ নাই, আরো ভয় পেয়ে যান তিনি, এবং সাহস করে ওনার ঘরের আশপাশে উকি মেরে দেখতে থাকেন কেউ আছে কিনা। এত রাতের বেলা এটা মানুষের পক্ষে খুবই কষ্টকর। দেখেন যে কেউ ওনার সাথে মজা করছে কিনা, একটা চেষ্টা করেন, দেখেন যে না, কেউ নাই।
ভেতর থেকে তিনি একটা টর্চ লাইট নিয়ে আসেন, নিয়ে এসে ঘরের চারিপাশে এবার আলো আলো দিয়ে দেখতে থাকেন যে কেউ আছে কিনা। ওনার ঘরের চারিপাশে কিন্তু বেশ গাছগাছালি ছিল, মোটামুটি একটা জঙ্গলের মতো। লাইটের আলো মারতে মারতে দিতে দিতে জঙ্গলের ভেতরে ঢুকে যান, কিন্তু কাউকে দেখতে পাচ্ছিলেন না। তো মফিজ চাচা যখন ঘরের দিকে আসতে লাগেন, তখন তিনি শুনতে পান তার ঠিক পেছনেই, তার স্টেপ বাই স্টেপ, তিনি যেই স্টেপ দিচ্ছেন, যে শব্দ করে হাঁটছিলেন, সেরকমই ঠিক শব্দ তার পেছন থেকে হাঁটছে। তিনি হাঁটেন, সেই শব্দটা কর্মর করে সব পেছন দিকে হাঁটার শব্দ আসছে। তখনই তিনি তার লাইটের আলো আবারও পেছন দিকে মানে স্পষ্ট দেখেন একটা কালো অবয়ব চোখের পলকে টর্চ দেওয়ার সাথে সাথে গায়েব হয়ে যায়। প্রচন্ড ভয় পেয়ে যান মফিজ চাচা, দৌড় দেন একটা দিয়ে তার রুমের ভেতরে ঢুকে যান এবং মসজিদের চাবি নিয়ে রুমের ভেতরে ঢুকে যেয়ে মসজিদের চাবি নেন, খোঁজেন। মসজিদের চাবিটা নিয়ে সরাসরি মসজিদের ভেতরে ঢুকে পড়েন এবং জোরে জোরে দোয়া পড়তে শুরু করেন। একটা সময় তিনি মসজিদের একটা কোনায় যেয়ে বসে পড়েন এবং মনে মনে দোয়া দুরুদ পড়ছিলেন যত পারছিলেন। হুজুর মানুষ অনেক দোয়া দুরুদ জানেন। ঘড়ির দিকে তাকিয়ে দেখেন রাত 3টা বেজে গেছে। মফিজ চাচা আর 1-1.5 ঘন্টা পরে তো ফজরের ওয়াক্ত শুরু হয়ে যাবে, তো আমি মসজিদের ভেতরেই থাকি, আজানের সময় হলে আজান দিয়ে দিব, কোনো সমস্যা হবে না। তো মফিজ চাচা কিছুক্ষণ মসজিদের ভেতরে বসে থাকার পর ওনার চোখে একটু ঘুম ঘুম ভাব চলে আসে, তন্দ্রার মতো চলে আসে। তো তিনি যেই পাশটায় বসেছিলেন সেখানে একটা লাইট জ্বালানো ছিল, তিনি নিজেই জ্বালিয়েছিলেন ভয় কাটার জন্য। আর মসজিদটা বেশ বড় ছিল, তো তিনি সেই লাইটের আবছা আলোয় দেখতে পান অন্য পাশে, মানে মসজিদের আরেক কোনায় বসেছিলেন কালো চাদর পরে একজন মানুষ, গুনগুন করে কি যেন বলছিল। তো মফিজ চাচা হক চকিয়ে যান, কারণ মসজিদের ভিতরে তো তিনি একা, মসজিদের ভিতরে তো কেউ আসে নেই। অসময় তিনি চিন্তা করেন যে তার তো ঘুমের মধ্যে চোখ লেগে গেছিল, এটা কি তখনই মনে হয় কেউ মসজিদের ভিতরে এসেছে কিংবা কিছু একটা তাহাজ্জুদ পড়ার জন্য। তো তখন তিনি ভাবেন যাক ভালোই হলো যে আমার কোনো সমস্যা নাই, আর এখন মসজিদের ভিতরে আরেকজন মানুষ তো আছে। তো এটা ভেবে তিনিও ওঠেন এবং তাহাজ্জুদ পড়ার জন্য দাঁড়িয়ে যান, উঁচু করতে চলে যান। তো মফিজ চাচার মনে পড়ে তিনি তো মসজিদে ঢোকার সাথে সাথেই বাইরের গেট লাগিয়ে দিয়েছিলেন, তাহলে এই ভিতরে যে লোকটা ঢুকলো সে ঢুকলো কিভাবে, এইটা শুনে তিনি আঁতকে ওঠেন। তো মফিজ চাচা সাহস করে দোয়া পড়তে পড়তে বসে থাকা সে লোকটার পাশে যান। ভয় ভয়ে তিনি লোকটাকে সালাম দিয়ে জিজ্ঞেস করেন, সালাম আলাইকুম ভাই, কে আপনি? মসজিদের গেট তো তালা দাও, আপনি ভেতরে আসলেন কিভাবে? কিন্তু ওই লোকটা ওই মাথা নিচু করে আছে, কোনো কথার জবাব দিচ্ছিলেন না। একটা সময় মফিজ চাচা লোকটার ঘাড়ে হাত দেন, ঘাড়ে হাত দেওয়ার সাথে সাথে লোকটা না মফিজ চাচার দিকে তাকায়। তিনি দেখেন একটা বৃদ্ধ লোক, একটা মানুষ হয়ে তো পারত, কিন্তু লোকটার চেহারার মধ্যে একটা ভয়ঙ্কর ভাব আছে, চোখ নাক মুখ কিচ্ছু নেই। মফিজ চাচা ভয় পেয়ে পেছনে সরতে যেয়ে পড়ে যান ফ্লোরের মধ্যে। ঠিক তখনই বসে থাকা লোকটা তার উপর কেমন একটা ঝাঁপিয়ে পড়ার মতো অবস্থা, কেমন একটা গলায় চাপ দিয়ে ধরে, তিনি নিঃশ্বাস নিতে পারছিলেন না। পরে মফিজ চাচা সেই, আমরা যেটা অশরীরই বলবো বা জিন বলবো, যেটাই বলি না কেন, অনেকক্ষণ ধস্তাধস্তি করেন, কোনোভাবেই পেরে উঠতে পারছিলেন না। হয়তো এটাই তার শেষ রাত মসজিদের ভিতরে। তিনি আবার চিন্তা করছেন এটা তো হওয়ার কথা না, তিনি খালি খুঁজছিলেন কখন লোক আসবে মসজিদের বাইরে এবং দিনের আলো দেখতে পাবেন। ঠিক এমন সময় চাচা মসজিদের শুনতে পান যে পাশের গ্রামের মসজিদে আজান হচ্ছে। ঠিক তখনই মনে করেন যে তার বুকের উপর থেকে সেই ভারী জিনিসটা সরে যাচ্ছে, গলাটা ছেড়ে দিচ্ছে। তখন চলে যাওয়ার সময় অশরীরীটা মফিজ চাচাকে বলে ওঠে যে কিভাবে জানি বেঁচে গেলি তুই, কিন্তু আবার আসবো, তোর সাথে দেখা হবে, আমার বাঁচবি না, তখন চলে যায়। মফিজ চাচা সেখানেই অজ্ঞান হয়ে যান, কারণ এটা তো তার এক্সপেকটেশনের বাইরে, মসজিদে এটা তো সম্ভবই না। আর এদিকে গ্রামের মসজিদে আজান হচ্ছে না, এটা দেখে কয়েকজন মুরব্বী মসজিদে চলে আসেন এবং প্রথমে তারা মফিজ চাচা রুমে যান। রুমে যেয়ে জিজ্ঞেস করতে যান যে কি ব্যাপার, আজান দিবেন কখন? গিয়ে দেখেন তার রুম তালা দেওয়া। তারা বেশ অবাক হন এবং ভাবতে দেখেন যে আবার কই গেলেন, হুজুর কই গেল? তো রুমে তালা দেওয়া দেখে তারা আবার ফজরের আজানও দিলেন না, আজানের সময় হয়ে গেছে। তো তারা মসজিদের ভিতরে ঢুকে দেখেন যে মসজিদের গেট খোলা। দেখেন যে কৌতূহল হয়ে মসজিদের ভিতরে ঢুকে দেখেন যে ইমাম সাহেব বা মফিজ চাচা তিনি অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে আছেন। তারপর তারা অনেক মুখে অনেকক্ষণ ধরে পানি দিয়ে তারপর জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। তাকে জিজ্ঞেস করেন যে হুজুর
আপনার এই অবস্থা কেন? কিভাবে অজ্ঞান হয়ে পড়ে রইলেন? পরে মফিজ চাচা বললেন যে এই অবস্থা, আমি তো এরকম শব্দ পেয়ে উঠি, পরে মসজিদের ভিতরে ঢোকার পরে এরকম আমি একজনকে দেখতে পাই এবং এই ঘটনা ঘটে। পরে তারা তাকে সান্ত্বনা দেয়, তাকে রুমে নিয়ে আসে, তাকে বিশ্রাম নিতে বলে এবং তো মফিজ চাচাকে তারা রেখে চলে যায়। তারপর মফিজ চাচা ঘুমিয়ে যান। তো ঘুম ভাঙে সকাল 11টায়। ততক্ষণে সেই লোকরাও চলে গেছে। আবার শুক্রবার ছিল, গোসল করে জুম্মার নামাজ পড়াতে চলে যান তিনি। তখন সেই মুরব্বীরা মফিজ চাচাকে জিজ্ঞেস করেন যে এখন তার কি অবস্থা? বলছে এখন আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু সারা শরীর ব্যথা। তো সবকিছুই ঠিক ছিল, বেশ মসজিদের লোকজনও চলে এসছে, কিন্তু মোটামুটি কিছুক্ষণ পর সবাই বেশ অদ্ভুত একটা অবস্থা দেখতে পায় এবং উপস্থিত সবাই অনেকে ভয় পেয়ে যায়। মসজিদে উপস্থিত সবাই লক্ষ্য করেন যে মফিজ চাচা হঠাৎ ওনার বসার চেয়ার থেকে উঠে যান এবং অদৃশ্য কারোর সাথে কিন্তু কথা বলতে শুরু করেন এবং তর্কাতর্কি শুরু হয়ে যায় মসজিদের মধ্যে। তখন উপস্থিত তারা লক্ষ্য করেন মফিজ চাচাকে বেশ ভীত এবং ভয়ার্ত মনে হচ্ছে। তো সেই সময় মসজিদের মধ্যে হট্টগোল লেগে যায় যে এই কাহিনী কি। সেই হট্টগোলের মধ্যে সবাই দেখেন যে মফিজ চাচা আস্তে করে বের হয়ে গেলেন এবং সেটা তাকে আর দেখা গেল না সেখান থেকে। এবং ওই মুহূর্তে থাকা সবাই দেখলেন যে মফিজ মসজিদ থেকে বের হয়ে গেলেন। বের হয়ে গেলার পরে মসজিদের আশপাশে তাকে দেখা গেল না। সবাই দেখলেন যে তিনি গায়েব হয়ে গেলেন, যে রীতিমতো গায়েব হয়ে গেলেন। সবাই হকচকিয়ে যান এবং অবাক হয়ে ভাবতে থাকেন যে এতগুলো লোকের মধ্যে কিভাবে একটা লোক বের হয়ে গিয়ে উধাও হয়ে গেল। সবাই খুঁজছে যে উনি কোথায় গেল, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আশপাশে গ্রামে খোঁজা শুরু হয়ে গেল এবং গ্রামের মধ্যে অদ্ভুত ঘটনাটি ছড়িয়ে পড়ে যে তিনি একদম নামাজের মধ্যে থেকে সরে যেয়ে উধাও হয়ে যান। তো মফিজ চাচাকে সবাই খুঁজতে থাকে, কোথাও পাওয়া যেতে পারে। তো মফিজ চাচার পরিবারকেও জানানো হয় পুরো ঘটনা। সবাই মিলে মফিজ চাচাকে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। 2 দিন চলে যায়। তৃতীয় দিন ওই গ্রামেরই একজন বুজুর্গ ব্যক্তি, যে আমরা তো সবাই খুঁজলাম, ওনাকে কোথাও পেলাম না, আমার কাছে মনে হয় যে আপনারা সবাই মসজিদের পুকুরটার মধ্যে একটু খোঁজেন, যেহেতু অস্বাভাবিক ঘটনা আর আমার কাছে মনে হয় পুকুরটা ভালো না, পুকুরটাতে কোনো কিছু পাওয়া যেতে পারে। এরা ভেবে সবাই পুকুরে খোঁজাখুঁজি শুরু করে। জাল ফেলা হয়, কিন্তু সন্দেহজনক ভাবে কোনো কিছুই তারা পাচ্ছিলেন না। আর এই লোকটা কেনই বা পুকুরে খুঁজতে বললো, এটাও তখন ওই মুহূর্তে কেউ জাজ করেনি। তো গ্রামের কয়েকজন যুবক ছেলে আর কি পুকুরে ডুব দিয়ে খোঁজা শুরু করে। একজন পুকুরের মাঝখানে ডুব দেন, তখন সেই লোক তার পায়ে কোনো কিছু স্পর্শ পান। সেটা মনে হচ্ছিল যে মানুষের স্পর্শ। সাথে সাথে সে উপর উঠেছে, তাদের সাথে দুজনকে বলে যে আমার পায়ের সাথে কিছু একটা অদ্ভুত জিনিস আমি ফিল করেছি, অনুভব করেছি। তখন আরো 2 জন নিয়ে তারা পানির নিচে ডুব দেয়। কিছুক্ষণ পরে তারা এরকম একটা লাশ নিয়ে উঠে পড়ে। লাশ নিয়ে পাড়ে আসার পর সবাই দেখেন যে এটা মফিজ চাচার লাশ। এমন অবস্থা, লাশে পচন ধরে গেছে। কয়েকদিন যাবত খুঁজেছে, তীব্র গন্ধের কারণে সবাই লাশের কাছে কাছে আসতে পারছিল না, দূরে সরে আসে। দূর থেকে লক্ষ্য করে যে মফিজ চাচাকে কেউ পুকুরের মধ্যে উপুর করে, চাচার মাথা থেকে কাঁধা পর্যন্ত কেউ পুঁতে রেখেছে, মাথা ছিল মাটির নিচে। আর ওই যে লোকটা পুকুরে নেমেছিল, তার মফিজ চাচার পায়ের সাথে ওই লোকের পায়ের একটা স্পর্শের কারণে তিনি বুঝতে পারেন এখানে কেউ আছে। পরে তো অবস্থা খারাপ, পুলিশ আসে, পুলিশকে জানানো হয়। পুলিশরা তার এসব জিনিস বিশ্বাস করতে চায় না, তারা বুঝেও না যেটা মার্ডার না অস্বাভাবিক মৃত্যু, এটা তারা বোঝে না। পরে তো লাশ নিয়ে যায়, ময়না তদন্ত করা হয় এবং সেখানে আসলে কাউকে খুঁজে পাওয়া যায় না বা কাউকে শনাক্ত করা যায় না যেটা কে করতে পারে। ডাক্তাররা পুলিশের মুখে ঘটনাটা শুনে অবাক হয়ে গেছিল। আসলে অবাক না হওয়ার কোনো কারণও নাই। কে মারলো, কেন মারলো, ব্যাপারটা কিন্তু তখন থেকে এখন পর্যন্ত অজানাই রয়ে গেছে। কেউ বের করতে পারেনি কেন তাকে মারা হলো, বা তার কোনো পূর্ব শত্রুতা আছে কিনা, বা তাকে কেউ ফলো করছিল নাকি, বা তিনি কাউকে ভালো করতে যে ওরা চিন্তা করছিল তারা তার ক্ষতি করেছে, তাকে ইমাম সাহেব এরকম কেন করবে। আর আল্লাহর মৃত্যুর লীলা খেলাটাও এরকম যে ওই মুয়াজ্জিন সাহেবও যিনি আজান দিতে আসেন তিনিও চলে গেলেন, তিনিও আসছিলেন না, মসজিদে তিনি একা থাকতেন, নতুন চাকরি, নতুন জয়নিং, সব মিলে এই জায়গায় তার মৃত্যুটা এইভাবেই লেখা ছিল হয়তোবা। তো পরাণ ভাইকে অনেক অনেক ধন্যবাদ এই ঘটনার জন্য। হ্যালো লিসেনার্স, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালোর দলেই আছেন। আমার নাম রিপন, আমি লালমোহর থেকে বলতেছি।
আজকে যে ঘটনাটা শেয়ার করব সেই ঘটনাটা পঞ্চগড় জেলার বোদা উপজেলার বাসিন্দা আব্দুর রহমানের জীবনে ঘটে যাওয়া একটা ভয়ানক ঘটনা। আব্দুর রহমান ভাই পেশায় একজন ট্রাক ড্রাইভার। তার জীবনের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা তিনি শেয়ার করেছেন। ঘটনাটা 2011 সালের দিকে ঘটে যাওয়া। তিনি প্রায় 20 বছর ধরে বিভিন্ন জেলায় ট্রাক দিয়ে পণ্য পরিবহন করেন। তো সেই রকম তিনি একদিন পণ্যবাহী ট্রাক নিয়ে চট্টগ্রাম থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিলেন। তার সঙ্গে ছিল হেল্পার হিসেবে ছিলেন সোহেল ভাই। তো সারাদিনের দীর্ঘ যাত্রার পর তারা বগুড়া পার হয়ে উত্তর অঞ্চলের দিকে এগোচ্ছিলেন। রাত তখন প্রায় 2:30 বাজে। তো হাইওয়ে ছিল অস্বাভাবিক নির্জন, যেহেতু ঘটনাটা 2011 সালের দিকে। এখন যেরকম খুবই 4 লেনের রাস্তা, সবাই মানুষজন খুবই সুন্দরভাবে বিশেষ করে ট্রাকগুলো যাতায়াত করে, সেই সময় আসলে অত বেশি ছিল না। এখনকার তুলনায় সে সময়কার রাস্তা ছিল 2 লেনের রাস্তা, এবং সেটা হচ্ছে একই রোডে, জাস্ট খালি মাঝামাঝি বিভক্ত করা আর কি, একটাই রাস্তা আর কি 2 লেনের। তো ঘটনার যেহেতু 2011 সালের দিকে, সেই সময়কার রাস্তা অবস্থা এখনকার মতো এতটা ভালো ছিল না। তো সারাদিনের দীর্ঘ যাত্রার পর তারা বগুড়া পার হয়ে উত্তরাঞ্চলের দিকে এগোচ্ছিলেন। রাত তখন 2:30 বাজে। তো হাইওয়ে ছিল একদম নির্জন, সামনে পিছনে কোনো যানবাহন দেখা যাচ্ছিল না, এতটাই নির্জন। তো চারপাশে শুধু ফসলের মাঠ আর মাঝে মাঝে দূরের গাছের সারি, বাড়ি ঘর কিছু দেখা যাচ্ছিল। তো আব্দুর রহমান গাড়ি চালাতে চালাতে খেয়াল করেন যে রাস্তার অনেক সামনে একজন নারী দাঁড়িয়ে আছে। রাস্তার মাঝামাঝি বলা যায়, একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তো তিনি বেশ অবাক হয়ে যান, এবং তিনি আসলে রাতের হাইওয়েতে এমন দৃশ্য নতুন কিছু নয়, এরকম প্রায়ই দেখা যায় যে মানুষজন রাস্তার মধ্যে দাঁড়িয়ে, কখনো বাস কখনো বা ট্রাক দাঁড়িয়ে আসলে সাহায্য নেওয়ার জন্য বাস ট্রাককে দাঁড় করান, বা দেখা যায় কোনো ধরনের সাহায্য চাওয়ার জন্য আসলে অনেকেই দাঁড়িয়ে থাকেন। তো যাই হোক, তিনি বিষয়টা তেমন গুরুত্ব দেননি। তো তিনি কাছাকাছি আসার পর বেশ অবাক হয়ে যান। নারীটি রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল একদম স্থির। তো তিনি সে হাত তুলে কোনো ধরনের সাহায্য চাইছিল না। নর্মালি রাস্তার মাঝখানে যদি কেউ আসে তো তারা আসলে হাত তুলে সাহায্য চায়, কিন্তু সেই নারীটি আর কি কোনো ধরনের হাত তুলে সাহায্য চাচ্ছিল না, বা কোনো ধরনের নড়াচড়া করতেছিল না। তো বিষয়টি অস্বাভাবিক মনে হওয়ায় তিনি গতি কমান। তো ট্রাকটি কাছাকাছি পৌঁছানোর আগ মুহূর্তে যখন কাছাকাছি পৌঁছেছে, সেই সময় আর কি সেই নারীটি রাস্তা থেকে সরে একটা অন্ধকারের দিকে চলে যায়। তো আব্দুর রহমান ভাই স্বস্তি নিঃশ্বাস ফেলেন যে যাই হোক, হয়তোবা সেই মেয়েটার কোনো সমস্যা আছে, মাথায় কোনো সমস্যা আছে বা কোনো ধরনের কিছু, যার কারণে সে তো রাস্তা দাঁড়িয়েছিল। যাই হোক, তো কিন্তু কয়েক মিনিট পর সোহেল হঠাৎ জানালার বাইরে তাকিয়ে বলে ওঠে, রাস্তার সামনে আবার সেই নারী দাঁড়িয়ে আছে। তো আব্দুর রহমান ভাই এটা দেখে তার জন্য বুকটা ধুপ করে ওঠে, কারণ কয়েক মিনিট আগেই যেই নারীটাকে তিনি পিছনে ফেলে এসেছেন, এই নির্জন হাইওয়েতে এত অল্প সময়ের মধ্যে এই নারীটার সামনে আসা অসম্ভব। তো তিনি আবার গতি কমান ট্রাকের, এবং যখনই সেই মেয়েটার কাছাকাছি ট্রাকটা আসে, তো সে পুনরায় আবার আগের মতো করে চুপচাপ রাস্তা থেকে সরে যায় অন্ধকারে, কোনো কথা বলে না। তো এটাতে তারা দুজনেই একটু ভয় পায় এবং খুবই বিরক্ত হয়। একদিকে ভয়, সেটা হচ্ছে যে মেয়েটা এত দ্রুত তাদের সামনে কিভাবে আসলো, আর বিরক্ত হচ্ছে বারবার তাদের গাড়িটাকে থামাতে হচ্ছে। তো আসলে ভাই এরপর তারা গাড়িটা পুনরায় রানিং করে এবং তারা চলতে থাকে। তো এভাবে 15 মিনিট তারা গাড়ি চালানোর পর অনেকটা দূর তারা অনেকটা রাস্তা তারা পেরিয়ে এসেছে। এরপর তারা একটা চায়ের দোকান দেখতে পায়। তো এর আগেও তারা ওই সেই চায়ের দোকানে তারা চা খেয়েছে। এই চায়ের দোকানটা আসলে রাতভর খোলা থাকতো, বিশেষ করে রাত্রেবেলা আর কি খোলা থাকতো এই চায়ের দোকানটা। তো তারা সেখানে যায় এবং সেখানে যে তারা আসলে ওই চায়ের দোকানে চা খায়, এবং সোহেল ভাই এবং আব্দুর রহমান ভাই দুজনেই চুপচাপ ছিলেন,
মানে কেউ আসলে ওই মেয়েটার বিষয়ে বা ওই ধরনের ঘটনাগুলো নিয়ে কেউ কথা বলতেছেন না। তো এরপর তারা পুনরায় গাড়িতে আসেন এবং গাড়ি স্টার্ট দেন। ট্র্যাকের স্টার্ট দেওয়ার পর তারা আবার যাত্রা শুরু করেন এবং যাত্রা করার ঠিক আধা ঘন্টা পর তারা দেখতে পান যে রাস্তার মাঝামাঝি বলতে ভুল হবে, রাস্তার সাইডে একটা মোটরসাইকেল পড়ে আছে। মনে হচ্ছে মোটরসাইকেলটা দেখে মনে হচ্ছে যে কেউ একজন অ্যাক্সিডেন্ট করেছে, ওইরকম বোঝাচ্ছে। তো তারা মানবিকতার দৃষ্টিকোণ থেকে তারা চিন্তা করলো যে তাদের আসলে মানে উচিত যদি কেউ অ্যাক্সিডেন্ট করে থাকে তাকে সাহায্য করা। এই জন্য তার গাড়িটা সেই মোটরসাইকেলের পাশে এসে দাঁড় করায় এবং সোহেল ভাই গাড়ি থেকে নামে এবং তিনি নেমে সেই মোটরসাইকেলের চালককে আসলে খুঁজতে থাকেন আশেপাশে। কিন্তু রাসেল ভাই তিনি আশেপাশে সেই চালক মানে পাচ্ছেন না। তিনি দেখতেছেন মোটরসাইকেল ঠিকঠাক মানে একদম অ্যাক্সিডেন্টের মতো যেরকম হয় অ্যাক্সিডেন্ট অবস্থায় পড়ে আছে, কিন্তু চালকটা নেই, যিনি মোটরসাইকেল চালাচ্ছেন তিনি নেই। তো পরবর্তীতে সোহেল ভাই খুঁজতে থাকেন কিন্তু প্রথমে পাননি। তো এরপর আব্দুর রহমান ভাই তার কাছে একটা টর্চ লাইট ছিল, তো তিনি সেই টর্চ লাইটটা নিয়ে আসেন এবং যখন রাস্তার পাশে খাদে দেখার চেষ্টা করেন, তো তিনি দেখেন যে সেই খাদের মধ্যে ওই একজন লোক পড়ে আছে, মানে আহত অবস্থায় পড়ে আছে। তো প্রথমে তিনি সোহেল ভাইকে বলেন যে লাইটটা নিয়ে যাও, ওই লোকটাকে সাহায্য করো, এইভাবে আব্দুর রহমান ভাই বললেন। তো সোহেল ভাই আব্দুর রহমান ভাইয়ের কাছ থেকে লাইটটা নিলেন এবং তিনি সেই লোকটার কাছাকাছি গেলেন এবং রাসেল ভাই কাছাকাছি যাওয়ার পর সোহেল ভাই প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যান, কারণ তিনি যখন ওই লোকটার কাছাকাছি যান তিনি দেখতে পান লোকটা একদম ঠিকঠাক, কিন্তু তার মুখটা বিভৎস দেখতে। মানে তার শরীর একদম ঠিকঠাক ছিল, কিন্তু মুখটা মনে হয় যে থেতলিয়ে গেলে যেরকম হয় সেই রকম। তো সেই লোকটা সাহায্যের জন্য আসলে ওই সোহেল ভাইকে মানে আকুতি জানাচ্ছে, এরকম হাতি ইশারা করতেছে। তো তার মুখের অবয়বটা দেখে তিনি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যান এবং তিনি এক দৌড়ে আবার আব্দুর রহমান ভাইয়ের কাছে চলে আসেন এবং তাকে বলেন যে ওই লোকটার এরকম অবস্থা, আমার অনেক ভয় করতেছে। তো আব্দুর রহমান ভাই বলেন যে আরে কিসের ভয়, তিনি বিপদে পড়েছেন, অ্যাক্সিডেন্ট করেছেন হয়তো, এই জন্য সাহায্য চাচ্ছে, তাকে সাহায্য করা উচিত। তো আব্দুর রহমান ভাইও যখন ওই লোকটা কাছাকাছি যায় এবং আলো ফেলে, তিনি একই রকম দেখতে পান যে সেই লোকটার পুরো শরীর, হাত পা সবকিছুই ঠিকঠাক আছে, কিন্তু তার মাথাটা মনে হয় যে থেতলে গেছে। আর এরকম অবস্থায় কোনো মানুষের জ্ঞান ধরে রাখা সম্ভবই না, আর সেখানে কিনা মানুষটা এখনো মানে সজাগ আছে বা জ্ঞান আছে। তো তারা আসলে তার ওই লোকটার ফেসটা দেখে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। আসলে ওখানে রক্ত থেকে দেখা যায় যে মুখটা থেতলানো বেশি, মানে একদম মুখের চেহারাটাই পাল্টে গিয়েছে এরকম দেখতে। তো তারা দুজনে ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে তারা পুনরায় ট্রাকের কাছে চলে আসে এবং এতক্ষণ তো আসলে তো তাদের যে মানবিকতা কাজ করেছিল যে তাদেরকে লোকটাকে সাহায্য করতে হবে, তারা এই বিষয়টা আসলে ভুলে যায়। এখন তারা চিন্তা করে যে না, এখান থেকে যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাওয়াই ভালো। তো তারা দুজনে গাড়িতে ওঠেন এবং এই গাড়িটা স্টার্ট করার চেষ্টা করেন, কিন্তু রাসেল ভাই দুঃখজনকভাবে তারা প্রায় 5 মিনিট ধরে গাড়িটা স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছেন, কিন্তু কোনোভাবেই গাড়িটা স্টার্ট দিতে পারতেছেন না। তো তখন আব্দুর রহমান ভাই বললেন যে ব্যাটারিটা চেক করো, তো যে সোহেল ভাইকে বললেন যে ব্যাটারিটা চেক করেন, তো দেখেন তো ব্যাটারির মধ্যে আবার কোনো সমস্যা হলো নাকি। তো কিন্তু সোহেল ভাই নিচে নামতে সাহস পাচ্ছে না। তো আব্দুর রহমান ভাই অভয় দিয়ে বলেন যে আরে সমস্যা নাই, আমি তো আছি। তো পরে তিনি ভয়ে ভয়ে গাড়ি থেকে নামেন এবং ব্যাটারি চেক করেন, দেখেন যে ব্যাটারি একদম ঠিক আছে। তো তিনি পুনরায় গাড়িতে ওঠেন এবং গাড়ি ওঠার পর তারা আবার গাড়িটা স্টার্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু রাসেল ভাই গাড়িটা কোনোভাবে স্টার্ট নিচ্ছে না। এবং তার কিছুক্ষণ পর তারা যেটা দেখেন, তারা সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। সেটা হচ্ছে যে যেই লোকটাকে তারা খাদে পড়ে থাকতে দেখেছে সেই লোকটা এখন উঠে এসেছে এবং সেই লোকটা তার মোটরসাইকেলের কাছেই দাঁড়িয়ে আছে, আগের মতোই অবস্থা, যেটা ট্র্যাকের আলোতে তারা দেখতে পাচ্ছে যে মুখটা থেতলানো অবস্থা, অনেক খারাপ।
তো এটা দেখে তারা মোটামুটি তারা দুজনেই ভয় পায় এবং তারা কি করবে বুঝতে পারতেছে না, গাড়িটা এদিকে দিয়ে স্টার্টও নিচ্ছে না। তো তারা দুজনেই সেই লোকটার দিকে তাকিয়েই থাকে এবং রাসেল ভাই খুবই আশ্চর্যের বিষয়, সেই লোকটা গাড়ির সামনে এসে তার মোটরসাইকেলের সামনে আসলো এবং মোটরসাইকেলটা দাঁড় করালো এবং মোটরসাইকেলটার উপরে চড়ে সে গাড়িটি স্টার্ট দিল, সে মোটরসাইকেলটা স্টার্ট দিয়ে চলে গেল। তারা এত পরিমাণ অবাক হলো যে এটা তারা কি দেখলো, একটা মানুষ এতটা অ্যাক্সিডেন্ট করেছে, তার মুখটা থেতলে গেছে, মাথাটা থেতলে গেছে, আর সে কিনা উঠে এসে মোটরসাইকেলটা কিভাবে চালিয়ে যাচ্ছে। তারা খুবই অবাক হয়ে যায় এবং তারা হয়ে দাঁড়িয়ে থাকা সেই মোটরসাইকেল দেখতে থাকে এবং যতদূর পর্যন্ত দেখা যায় তারা দেখতেই থাকে। এবং সেই মোটরসাইকেলটা চলে যাওয়ার পর তারা বেশ কিছুক্ষণ সেখানেই ছিল, প্রায় 10 মিনিট তারা সেখানেই থাকে এবং এরপর তারা আবার চেষ্টা করে গাড়িটা স্টার্ট করার। রাসেল ভাই এবার তারা গাড়িটা একবার স্টার্ট দেওয়ার চেষ্টা করতেই গাড়িটা স্টার্ট নেয়, অথচ 10 মিনিট আগে তারা এত পরিমাণ চেষ্টা করেছিল যে কোনোভাবেই গাড়িটা তাদের স্টার্ট নিচ্ছিল না, আর এখন একবার শুধু চেষ্টা করেছে আব্দুর রহমান ভাই, সঙ্গে সঙ্গে গাড়িটা স্টার্ট নিয়েছে এবং পরবর্তীতে তারা যাত্রা শুরু করে বা চলতে থাকে। এবং যাওয়ার সময় তো তারা আসলে ওই রাস্তায় আসলে ওই মোটরসাইকেল আলাকে আর দেখতে পায়নি। ওই মোটরসাইকেলটা অনেক পুরোনো আমলের মোটরসাইকেল ছিল, যেটা আসলে যদিও তারা 10 মিনিট পর রওনা দিয়েছে, কিন্তু তাদের গাড়ির স্পিড নর্মালি হাইওয়েতে 70-80 স্পিড থাকে। দেখা যায় যে তাদের সেই মোটরসাইকেলে কিন্তু দেখা পাওয়ার কথা, কিন্তু তারা পুরো রাস্তায় দিনাজপুর পর্যন্ত পুরো রাস্তায় তারা আসলে ওই মোটরসাইকেলকে আর দেখতে পায়নি। তো এরপর তারা নিরাপদে দিনাজপুরে পৌঁছে যায়। তো আসলে ভাই এটাই ছিল আব্দুর রহমান ভাইয়ের ঘটনা, তিনি এই ঘটনা আমাকে শেয়ার করেছেন। তিনি বলেছেন যে এরপরে থেকে আসলে তারা এই ধরনের সিচুয়েশনে কখনো পড়েননি। তো যদিও তাদের সাথে আরো কিছু ভৌতিক ঘটনা পরবর্তীতে ঘটেছিল যেটা অন্যরকম, কিন্তু এই যে একটা মেয়ে বারবার রাস্তার মাঝে আসা, মোটরসাইকেল আরোহী এইভাবে থেতলে যাওয়া, মাথা নিয়ে চলে যাওয়া, মানে এই বিষয়গুলো তাদেরকে এত পরিমাণ ভয় পাইয়ে দেয়। উনি নাকি প্রায় 15 দিন পরবর্তীতে ট্রাক চালাননি এবং দেখা যায় যে জীবিকা নির্বাহের জন্য তাকে পুনরায় ট্রাক চালানো আবার শুরু করতে হয়। তো তিনি এখনো ট্রাক চালান দীর্ঘদিন ধরে, তিনি এখন একজন অভিজ্ঞ ড্রাইভার। রাসেল ভাই এটাই ছিল আব্দুর রহমান ভাইয়ের ঘটনা, যেটা আমাকে তিনি পঞ্চগড় জেলা বোদা উপজেলার বাসিন্দা তিনি একজন, তো সেখান থেকে তিনি আমাকে এটা পাঠিয়েছেন। আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে, বলতে যারা হলো ড্রাইভার তাদের জীবনের সাথে এই ধরনের ঘটনাগুলো ঘটে, আমরা অনেক সময় শুনতে পাই অজানা কিছু ঘটনা। ঠিক তেমনটাই ছিল একটা এরকম এই ঘটনাটি। তো এটাই ছিল ঘটনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফিজ। এবারের ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ জিল্লুর রহমান। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বইলরে। আজকের ঘটনা একজন ট্যাক্সি ড্রাইভারকে নিয়ে। ঘটনার সময়কাল 2006 কিংবা 7 সাল হবে। ওনার নাম লাল মিয়া। উনি দীর্ঘ প্রায় 20 বছর ধরে প্রাইভেট কার চালিয়েছেন। বর্তমানে উনি ট্রাক ড্রাইভার। এক রাতের ভয়ঙ্কর একটি ঘটনা ওনার জীবনে বিভীষিকা বয়ে আনে এবং উনি এই প্রাইভেট কার চালানোর কাজটা ছাড়তে বাধ্য হন। লাল মিয়ার বাড়িও ময়মনসিংহের ত্রিশালের কোন একটি গ্রামে, সঙ্গত কারণে গ্রামের নামটা আমরা বলছি না। শুরুর দিকে উনি ঢাকা শহরে প্রাইভেট কার চালিয়েছেন 1 যুগেরও অধিক সময়। বাবা মারা যাওয়ার পর তাকে পরিবারের কর্তা হিসাবে দায়িত্ব নিতে হয়, তাই তাকে ময়মনসিংহে ফিরে যেতে হবে। লাল মিয়া সিদ্ধান্ত নেন উনি ময়মনসিংহে ফিরে যাবেন ঠিকই, কিন্তু পেশা হিসাবে ড্রাইভারই থাকবেন, যেহেতু এই একটা কাজই উনি ভালো করে শিখেছেন। বাবার মৃত্যুর পর বাড়িতে গিয়ে পরিবারের সকলের মতামত নিয়ে তিনি 2 কাঠা জমি বিক্রি করে টাকা নিয়ে আবার ঢাকায় ফেরেন। জমি বিক্রির টাকা দিয়ে লাল মিয়া একটি গাড়ি কিনবেন, ময়মনসিংহে নিজ বাড়িতে থাকবেন এবং গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করবেন। লাল মিয়া যেহেতু ঢাকায় ড্রাইভার হিসাবে অনেকদিন আছেন, তাই পুরাতন গাড়ি খুঁজে পেতে তেমন একটা অসুবিধা হলো না। 2003 কি 4 সালের দিকে উনি ঢাকায় ইন্ডিয়ান মারুতি সুজুকি কোম্পানির তৈরি ট্যাক্সি ক্যাব, এই জিনিসটা
আসলে চলতো তো, এগুলো 800 সিসির ছোট প্রাইভেট কার ছিল। ঢাকায় তখন ভাড়ায় চালিত ট্যাক্সি ক্যাব হিসাবে এই মডেল খুবই জনপ্রিয় ছিল। হালকা পাতলা ছোট গাড়ি এবং ইঞ্জিনের সিসি কম থাকায় জ্বালানি খরচ কম ছিল এবং এই গাড়ির মেইনটেন্যান্স খরচও কম ছিল। লাল মিয়া ফ্রেশ কন্ডিশনের একটি নীল রঙের মারুতি সুজুকি ট্যাক্সি ক্যাব খুঁজে পান। একদম নতুনের মতো ছিল গাড়িটি। গাড়িটির কাগজপত্র ছিল সব ঠিকঠাক। একজন উকিল সাথে নিয়ে ডকুমেন্টস রেডি করে লাল মিয়া গাড়ি কিনে ময়মনসিংহ এসে পড়েন। শখের গাড়ি। লাল মিয়া কিনে আনার পর গাড়িটি ধুয়ে মুছে পরিষ্কার করেন, গাড়ির সিট কাভার পরিবর্তন করেন, গাড়ির সাউন্ড সিস্টেমে চেঞ্জ আনেন, এসি সিস্টেম মেরামত করেন। এক শুক্রবার জুম্মার নামাজের পর দোয়া অনুষ্ঠান করিয়ে তার ট্যাক্সি ক্যাব চালানোর উদ্বোধনটা হয়ে যায়। তখন ময়মনসিংহ শহরে খুব অল্প সংখ্যক ভাড়া গাড়ি ছিল, এমনকি ময়মনসিংহ মেডিকেলের সামনেও এখনকার মতো এত পরিমাণ অ্যাম্বুলেন্স ছিল না। লাল মিয়ার বাড়ি ছিল শহর থেকে 20 কিলোমিটার দূরে। এই 20 কিলোর মধ্যে 5 কিলো কাঁচা রাস্তা ছিল। লাল মিয়া সকালে বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হতেন এবং রাতে ফিরতেন। দূরে ট্রিপ নিয়ে গেলে বাড়িতে ফোন করে বলে দিতেন। আল্লাহর রহমতে লাল মিয়ার উপার্জন ভালোই হচ্ছিল আলহামদুলিল্লাহ। অন্যদের চেয়ে কম ভাড়ায় লাল মিয়ার ট্রিপ নিতেন। লাল মিয়ার গাড়ির জ্বালানি খরচ কম, তার উপর নিজে মালিক, নিজেই ড্রাইভার, তাই ভাড়া কম হলেও ওনার ভালোই চলতো। খুব ভালো মতোই উনি পুষিয়ে নিতে পারতেন। লাল মিয়ার বর্ণনা অনুযায়ী 2006 সালের মাঝামাঝি সময় উনি ট্রিপ নিয়ে জামালপুর জেলা থেকে ময়মনসিংহ শহরে ফিরছেন। সময়টা বিকেল গড়িয়ে সন্ধ্যার আগে। ময়মনসিংহ ট্যাক্সি স্ট্যান্ড থেকে আরেকজন পরিচিত প্রাইভেট কারের যিনি ড্রাইভার, যার নাম শফিক, এই শফিক ভাই তাকে ফোন দেন। ফোনে জানান তার পরিচিত একটা লাশ ময়মনসিংহ মেডিকেল থেকে নিয়ে যেতে হবে। টাঙ্গাইল সদরে গারিন্দা বাজার নামে একটা জায়গা রয়েছে, সেখানে যেতে হবে। লাশের সাথে 2 জন যাবে। তো ফোনে লাল মিয়া জানান যে শফিক ভাই, আমার গাড়ি তো ছোট, এই গাড়িতে লাশ তো আটবে না। তো লাল মিয়া ফোনে যখন এই বিষয়টা জানান, তখন উনি এটাও জানান যে এটা তো আসলে পসিবল না, আমি তো যেতে পারবো না। আর উনি জানান যে উনি একটা ট্রিপ থেকে ফিরছেন, শরীরটা এমনিতেই ক্লান্ত। উনি অন্য গাড়ি বা মাইক্রোবাস যেগুলো আছে আর কি সেগুলো দেখতে বলেন। এই বলে লাল মিয়া ফোন রেখে দেন। ময়মনসিংহ শহরে পৌঁছে ট্রিপ নামিয়ে ভাড়া নিয়ে লাল মিয়া স্ট্যান্ডে ফিরে আসেন। তখন সময় আনুমানিক রাত 8টা হবে। স্ট্যান্ডে ফিরে স্টলে চা খেতে বসেছেন লাল মিয়া। চা খাওয়া শেষ হলে গাড়ি নিয়ে বাড়িতে ফিরবেন। এমন সময় শফিক ভাই এসে লাল মিয়াকে খুব করে অনুরোধ করে বলেন যে স্ট্যান্ডে তো কোনো গাড়ি নাই রে, অনেক জায়গায় তো ফোন করে কোনো অ্যাম্বুলেন্স পাইলাম না, তো লালু ভাই আপনাকেই যেতে হবে। আপনাকে অনুরোধ করি লাশটা ফেলে যাবেন না। আমার খালার ভাসুরের ছেলে মারা গেছে, আত্মীয় তো, কিভাবে আমি এটা ফেলি দেই বলেন? এই অনুরোধ কি ফেলা যায়? আমি ড্রাইভার মানুষ হয়ে যদি একটা গাড়ি ম্যানেজ করতে যদি না পারি, আমার মান সম্মান কোথায় থাকে? রাজি হন ভাই, রাজি হন। এখন এই যে ড্রাইভার যারা, ওনারা কিন্তু এই যে ট্রিপগুলো পান, একে অন্যের সুসম্পর্ক থাকলে একজন যেতে পারেন, আর একজনকে ফোন করে ট্যাগ করিয়ে দেয় যে আপনি ওনাকে ফোন দেন, ওনার সাথে কথা বলে কাস্টমার ম্যানেজ করে দেন বা ক্লায়েন্ট ম্যানেজ করে দেন। তো এই বিষয়গুলো কিন্তু একজন আর একজনের মাধ্যম দিয়েই অধিকাংশ ক্ষেত্রে পেয়ে থাকে। এখন এত করে অনুরোধ করছে, তার আবার আত্মীয়ের লাশ, অনেক কিছু ভেবে চিনতে লাল মিয়া রাজি হয়ে যান। ময়মনসিংহ মেডিকেল মর্গ থেকে লাশ গাড়িতে তোলা হলো। গাড়ির ভেতর জায়গা কম, তাই সিট সরিয়ে একটু কোনাকুনি করে লাশ রাখা হলো। লাশের সাথে 2 জন, একজন শফিক ভাইয়ের খালার ভাসুর সিরাজ মামা, অন্যজন তার ভাতিজা সোহেল। তারা 2 জন সামনের দিকে লাল মিয়া যিনি বসেন নাকি ড্রাইভিং সিট যেটা রয়েছে তার পাশে বসেছেন। ভাড়া নির্ধারণ হয় 4000 টাকা। রাত 10টায় গাড়ি নিয়ে যাত্রা শুরু হলো। তখন টাঙ্গাইল ময়মনসিংহ রোডে কনস্ট্রাকশনের কাজ চলছে। মেইন রোড দিয়ে গেলে জ্যাম আর ভাঙা রাস্তার কারণে অনেক সময় লেগে যাবে, তাই ঢাকা ময়মনসিংহ সড়কে ভালুকা হয়ে যে শর্টকাট পথ রয়েছে সেই পথ দিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। ভালুকা হয়ে টাঙ্গাইলের সাগরদিঘি, কালীহাতি, ঘাটাইল, এই ঘাটাইল হয়ে টাঙ্গাইল সদর গারিন্দা বাজার, এদিক দিয়ে কম সময় পৌঁছানো যাবে। এই রাস্তাটা সরু হলেও ভালো ছিল, তবে রাস্তা ছিল শালবন আর টিলার ভিতর দিয়ে। লাল মিয়া বহুবার এই পথে আসা যাওয়া করেছেন। ময়মনসিংহ দীঘারকান্দা সিএনজি পাম্প থেকে গ্যাস নেওয়া হলো, ফুল সিলিন্ডার গ্যাস কমপ্লিট করা হলো। এই গ্যাসে টাঙ্গাইল থেকে ফিরে আসা যায়। তাছাড়া আসার সময় টাঙ্গাইল সদর সিএনজি পাম্প থেকেও গ্যাস ভরে নিয়ে আসবেন।
রাত 11টায় তারা ভালুকা পৌঁছে ঢাকায় ময়মনসিংহ রোড ছেড়ে পশ্চিম দিকে টাঙ্গাইল রোডে ঢোকেন। গাড়ি চলছে, তারা একজন আরেকজনের সাথে কথা বলছে, লাশের সাথে দুইজন। সিরাজ বাবার বয়স 60+, মানে 60-এর উপরে হবে, আর সোহেল ভাইয়ের বয়স 30-35 হবে। লাশ মূলত এই সিরাজ মামার ছেলের, বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল 15 দিন আগে। পরশুদিন খোঁজ হয়েছে ময়মনসিংহ মেডিকেলে। ময়মনসিংহ পুলিশ অজ্ঞাত লাশ পেয়ে থানায় নিয়ে যায়, পরে মেডিকেলে পোস্টমর্টেম করার জন্য দেয়। অস্বাভাবিক মৃত্যু শুনে লাল মিয়ার গা শিউরে ওঠে এবং একটু ভয়ের অনুভূতি জাগে। প্রচুর রাগ হয় তখন এই শফিক ভাইয়ের উপরে, এমন একটা লাশের ট্রিপ না বলে দেওয়ার জন্য। কেন সে না বলে এই জিনিসটা তাকে দিল? সাগরদিঘি এবং ঘাটাইল পার হয়ে গাড়ি কালীহাতি শালবনের ভেতর দিয়ে চলছে। রাত 1টা বা 1:30 হবে। হঠাৎ কিছু একটা আছড়ে পড়ে গাড়ির সামনে। এত দ্রুত গাড়ির নিচে এসে পড়ে যে লাল মিয়া কিছু বুঝে ওঠার আগেই গাড়ির নিচে চলে যায়। গাড়িতে 3জনই সজাগ এবং একে অপরের সাথে কথাবার্তা বলছে। বড় পেঁচা নাকি অন্য কোনো বন্য প্রাণী নাকি মানুষ গাড়ির নিচে চাপা পড়লো। লাল মিয়া কিন্তু গাড়ির গতি কমান নাই, কিছুটা গতি কমিয়েছেন কিন্তু কোনোভাবেই সেটা থামান নাই। জিনিসটা গাড়ির নিচে আটকে গেছে এবং সেটা রাস্তার সাথে হেঁচড়ে চলার শব্দও হচ্ছে, খসখস খসখস শব্দ হচ্ছে। তবে সেটা মানুষ না, এটা লাল মিয়া নিশ্চিত, কারণ নিচে মানুষ পড়লে গাড়ি আটকে যেত। রাস্তার দুই পাশে কয়েক কিলোমিটার কোনো ঘর বাড়ি নেই। যা কিছু হোক, এখানে থামা যাবে না। 2-3 কিলো পর লাল মিয়া কস্তুরীপাড়া ফরেস্ট অফিসের সামনে ব্রেক করেন। এখানে ফরেস্ট ডাক বাংলো আছে আর কাছাকাছি বাড়িঘরও আছে। গাড়ি স্টার্ট বন্ধ না করে লাল মিয়াও সাথে 2জন গাড়ি থেকে নেমে দ্রুত গাড়ির পেছনে যান। লাল মিয়া মোবাইলের যে টর্চ লাইটটা ছিল ওই সময়, সামনের দিকে যে টর্চ লাইট ওই সময় দেখা যেত আর কি, ওই টর্চ লাইট জ্বালিয়ে গাড়ির নিচে দেখেন, না নিচে তো কিছু নেই। লাল মিয়া একটু আশ্চর্য হলেন। রাস্তায় হেঁচড়ে আসার শব্দ হলো এতক্ষণ, যখন ব্রেক করেন তখনও হচ্ছে, অথচ নিচে কিছু নাই। মোবাইলের টর্চ লাইট বন্ধ করে লাল মিয়া দাঁড়ালেন। এবার তার শরীরটা কেন যেন একটু ভারী মনে হচ্ছে, মাথা ঘুরছে। লাল মিয়া মাটিতে বসে পড়ে। ঘটনার টুইস্ট আসলে এখান থেকেই আমরা বুঝতে পারবো। তো লাল মিয়া গাড়ি থেকে নেমে পেছনে গিয়ে বসে যখন মোবাইলের লাইট ধরিয়ে কোনো কিছু পেল না, তখন আবার কি হলো? এদিকে লাল মিয়া তো অসুস্থ হয়ে বসে পড়েছে। লাল মিয়ার মাথাটা খুব ভারী লাগছে, তাই বসে আছে কিছু সময়। লাল মিয়ার অনুভূতি এমন ছিল যে তিনি তখন সজ্ঞানে বা অজ্ঞানে এই দুইয়ের মাঝামাঝি ছিলেন। কিছুটা স্বাভাবিক লাগার পর লাল মিয়া গাড়ি স্টার্ট করে পুনরায় যাত্রা শুরু করেন। যেহেতু কালীহাতি ফরেস্ট অফিস পর্যন্ত এসেছেন, সদর গাইন্দা বাজার যেতে আর বেশি সময় লাগবে না। অল্প কিছু সময় পর লাল মিয়ার ঘোর কেটে যায়। লাল মিয়া লাশের সাথে 2জনকে রেখে গাড়ি নিয়ে চলে এসেছেন। তিনি পেছনে তাকিয়ে দেখেন লাশ গাড়িতে আছে ঠিকই, কিন্তু সাথে 2জন লোক রেখে উনি চলে এসেছেন। তিনি তৎক্ষণাৎ গাড়ি স্লো করে ঘুরিয়ে পেছনে আসা শুরু করেন। গাড়ি নিয়ে বেশি দূর আসেননি, তাই পেছনে ঘুরে গিয়ে আবার ওই 2জনকে নিয়ে আসতে হবে। ফেরার পথে লাল মিয়া খেয়াল করেন গাড়ির গতি কোনো মতেই উঠছে না, মনে হচ্ছে গাড়ির ওজন বেড়ে গেছে। হঠাৎ করে কোনো লক্ষণ ছাড়া গাড়ির ইঞ্জিনের সমস্যা হওয়ার তো কথা না, আর সমস্যাটা ইঞ্জিনের না। গাড়ি কাদায় আটকে গেলে যেমন লাগে ওনার কাছে ঠিক তেমন অনুভূত হচ্ছে। যেহেতু দীর্ঘদিনের এক্সপার্ট একটা গাড়ি চালক উনি, গাড়ির এক্সিলেটর চাপলে ইঞ্জিনের পাওয়ার বাড়ছে, কিন্তু গাড়ি সামনে এগোচ্ছে না তেমন। গাড়িতে লাশের সাথে লাল মিয়া একা, এদিকে আবার গাড়ি অস্বাভাবিক আচরণ করছে। লাল মিয়ার মধ্যে একটু ভয় লাগে। এভাবে চলতে চলতে লাল মিয়া সেই আগের জায়গায় পৌঁছে গাড়ি থেকে নেমে দেখেন ওই 2জনও একা রাস্তায় দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে নামতেই তারা লাল মিয়ার সাথে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন। তাদের কথা হলো, লাল মিয়া গাড়ির পেছনে বসে নিচে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখার পর আবার নাকি দাঁড়িয়ে আবার বসে পড়েছেন, দাঁড়িয়েছেন আবার বসে পড়েছেন। তারপর নাকি উঠে তাদের 2জনকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে গাড়িতে উঠে ইঞ্জিন স্টার্ট করে গাড়ি নিয়ে একা চলে যান। এটা শোনার পর লাল মিয়া তো হতবাক হয়ে একদম নিশ্চুপ হয়ে গেছেন। আরে বলে কি, এটা কেমন কথা হলো? উনি বলেন যে মামা তাড়াতাড়ি গাড়িতে ওঠেন, কথাবার্তা পরে বলবো, আমাকে যা বলার পরে বলেন,
এখানে কোনো একটা ঝামেলা হয়েছে, চলেন তাড়াতাড়ি যাই। তো তাদেরকে গাড়িতে উঠিয়ে স্টার্ট করে গাড়ি ঘুরিয়ে পুনরায় টাঙ্গাইলের দিকে যাত্রা শুরু করেন লাল মিয়া। গাড়ি চলছে, লাল মিয়া মামাকে বলেন যে মামা, আমি আপনার সন্তানের বয়সী, আমাকে আপনার সন্তান মনে করে মাফ করে দেন। যা ঘটেছে তা স্বাভাবিক কিছু না। আমি আপনাদের সাথে কি করেছি কি বলেছি তা আমার মনে নেই। আমি লাশ নিয়ে আপনাদের সাথে টাঙ্গাইল যাব। আমি কিভাবে বা কেন আপনাদের রাস্তায় ফেলে চলে গেলাম, বা চলে যাওয়ার পর মনে হয়েছে আপনারা আমার সাথে নেই। আমি ব্যাক করে আসার সময় মনে হয়েছে আমার সাথে আরও কেউ আছে। তো এরকম বেশ কিছু বিষয় লাল মিয়া ওই সিরাজ মামাকে আসার সময় পুরো ঘটনা খুলে বলেন। গাড়ি কস্তুরীপাড়া বাজারে আসার পর প্রাইমারি স্কুলের সামনে ব্রেক করেন লাল মিয়া। গাড়ি থামিয়ে সামনে গিয়ে ইঞ্জিনের যেই কিছু জিনিস আছে, বোনাট বা এই টাইপের কিছু বলে, ওটা খুলে দিলেন। লাল মিয়া ভেবেছে ইঞ্জিনে পানি হয়তো বা কমে ওভারহিট হয়ে গেছে। ইঞ্জিন এখন ওভারহিটেড হয়ে গেলে এই ধরনের সমস্যা হতে পারে। ইঞ্জিনের তাপমাত্রা ঠিকই ছিল তখন, সময় তখন রাত 3:30। ফজরের আজান দিতে তখন বেশ দেরি রয়েছে। গাড়ি রেখে তিনজন প্রাইমারি স্কুলের সামনে টিউবওয়েলে চাপ দিয়ে হাত মুখ ধুয়ে নিল। লাল মিয়া নিজের মাথায় পর্যন্ত পানি দিলেন। সিরাজ মামা অজু করে নিলেন। বাজারের সব দোকান বন্ধ। তারা মসজিদের সামনে অপেক্ষা করে। ফজরের আজানের পর সিরাজ মামা নামাজ পড়ে রওনা করেন। আল্লাহর রহমতে কোনো সমস্যা ছাড়াই তারা লাশ নিয়ে বাড়িতে পৌঁছান। যথারীতি লাশ নামানো হয়, সবাই দাফন কাফনের জন্য ব্যতিব্যস্ত হয়ে যান। এদিকে লাল মিয়ার শরীরে প্রচণ্ড জ্বর আসে। লাল মিয়াকে একটি ঘরে শুইয়ে রাখা হয়। লাশ দাফনের পর স্থানীয় বাজার থেকে ডাক্তার এনে প্রাথমিক ওষুধ দেওয়া হয় লাল মিয়াকে। জ্বর তো কমেই না, বরং শরীরের অবস্থা আরও খারাপ হতে থাকে। সিরাজ মামার বাড়ি থেকে শফিক ভাইকে ফোন করা হয় এবং এখন এই মুহূর্তে টাঙ্গাইল আসার কথা বলা হয়। জানানো হয় লাশ নিয়ে আসার সময়ের সমস্ত ঘটনা। শফিক ভাই সাথে আরো 2 জন নিয়ে মাইক্রোবাসে করে টাঙ্গাইলে পৌঁছান। তারা লাল মিয়াকে নিয়ে ময়মনসিংহের দিকে চলে আসেন। মোটামুটি 2-3 দিন অসুস্থ থাকার পর লাল মিয়া আল্লাহর রহমতে সুস্থ হয়ে যান। আবার তিনি তার কাজে নামেন। সপ্তাহখানেক পর থেকে বিভিন্ন সমস্যা ধরা পড়ে। লাল মিয়ার গাড়ি সারাদিন ঠিক থাকে, কিন্তু মাগরিবের পর থেকে গাড়িতে বসে থাকলে মনে হয় যে দম বন্ধ হয়ে আসছে। অদ্ভুত রকমের এক অস্থিরতা লাগে। আর কখনো কখনো গাড়ির দরজা লক হয়ে যায়, মানে দরজা খুলতে চায় না। দরজা চাবি দিয়ে লক করা থাকলে যেমন হয় তেমন, অথচ দরজা বা দরজার লকে কোনো সমস্যা নেই। প্রিয় লিসেনার্স, ঘটনার শুরুতে কিন্তু আমরা বলেছিলাম যে লাল মিয়ার বাড়ি ময়মনসিংহ শহর থেকে 20 কিলোমিটার দূরে। এই 20 কিলোমিটার দূর থেকে লাল মিয়া আসা যাওয়া করে গাড়ি চালাতেন। লাল মিয়া গাড়ি রাখতেন বাড়ির উঠোনে। লাল মিয়াদের বাড়িতে যেই কন্ডিশনটা ছিল সেটা হচ্ছে যে ওখানে একটা বড় বাড়ি ছিল, যৌথ পরিবার বসবাস করতো সেই বাড়িতে। এবার নতুন আরেকটা সমস্যা দেখা দেয়। সকালে বাড়ির লোকজন লাল মিয়াকে ডেকে একরকম ঝগড়া শুরু করলো। লাল মিয়া নাকি উঠোনে গাড়ি চালিয়ে সমস্ত উঠোন নষ্ট করে দিয়েছে। লাল মিয়া তো একদম স্তম্ভিত হয়ে যায়। উঠোন একদম ধান খেতে যেরকম হাল চাষ করলে যে কন্ডিশনটা হয় ওই রকম অবস্থা। লাল মিয়া গাড়ি রেখেছেন উঠোনে তার ঘরের সামনে। প্রতিদিন এই একই জায়গায় তিনি গাড়ি রাখেন, অথচ মনে হচ্ছে কেউ সারা উঠোনে গাড়ি চালিয়েছে। সমগ্র উঠোনটা নষ্ট হয়ে একদম বাজে অবস্থা হয়ে গেছে। গাড়ির চাবি তখনও ছিল লাল মিয়ার বালিশের নিচে। প্রথম দিন যেহেতু এমন হয়েছে, লাল মিয়া সবাইকে বুঝিয়ে সমাধান করে দেন, কিন্তু পরদিন ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় সবার কাছে। পরদিনে উঠোনে একই অবস্থা। আজ কিন্তু লাল মিয়ার রাখা স্থানে গাড়ি ছিল না, বাড়িতে আর একজনের ঘরের সামনে পাওয়া গেল গাড়ি, অথচ গাড়িটা কিন্তু লাল মিয়া তার ঘরের সামনে রেখেছিল। উঠোনের মাটিতে গাড়ি চলার দাগ। কারো বুঝতে বাকি রইল না ব্যাপারটা অতি প্রাকৃত। কেউ কেউ লাল মিয়ার গাড়িকে বাইরে রাখতে বলে, কিন্তু বাড়ি ছাড়া অন্য কোথাও তো গাড়ি রাখাটা তো নিরাপদ না। গাড়ি চুরি হয়ে যেতে পারে, পার্সপাতি হারিয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। লাল মিয়া বাধ্য হয়েই বাড়িতেই রাখে গাড়ি। আরেকটা ব্যাপার, লাল মিয়ার গাড়ি রাখা হতো যেখানে, সেখানে কাছে একটা গোয়াল ঘর ছিল। রাতে গোয়াল ঘরে গরু নাকি খুব গোলমাল করে, দড়ি ছিঁড়ে সব কটা গরু একত্র হয়ে কোনো এক স্থানে দাঁড়িয়ে থাকে আর ভয়ে শব্দ করতে থাকে। গোয়াল ঘরের ভিতরেই থাকে, কিন্তু এক পাশে দাঁড়িয়ে খুব ভয় পেতে থাকে। মালিক চোর এসেছে মনে করে গোয়াল ঘরে গেলে গরুগুলো স্বাভাবিক হয়ে যায়। এক রাতের মধ্যে বেশ কয়েকবার এমনটা হয়েছিল। এক রাতে গরুর মালিক গোয়াল ঘরে দেখে
যে একই অবস্থা। এরপর যখন ঘরে ঢুকছিল গরুগুলোকে স্বাভাবিক করে, তখন দেখে যে গাড়ির দিকে কোন একটা অস্বাভাবিক জিনিস, অনেক বড় একটা পাখি, যা স্বাভাবিক কোনো পাখি হতেই পারে না। পাখিটা বসে আছে গাড়ির উপরে আর তাকিয়ে আছে ওই ব্যক্তিটার দিকে। পাখিটা পেঁচা বা বাজ পাখি না, অন্য কোনো একটা পাখি এটা হয়তোবা হবে, কিন্তু এটা যে কোন জাতের পাখি এটা আসলে উনি নিশ্চিত করে বলতে পারেন না। পাখিটা পেঁচার থেকেও বড় ছিল, আর এত বড় পাখি উনি জীবনে কখনো দেখেনও নাই। আর পাখিটার চোখ লাল টকটকে ছিল, যা অন্ধকারের মধ্যে উনি স্পষ্ট দেখতে পেয়েছেন। 2-3 সেকেন্ড তাকিয়ে থেকে পাখিটা উড়ে জঙ্গলের দিকে চলে যায়। উনি নিশ্চিত করে এটাও বলেন যে পাখিটার শরীরে কোনো সমস্যা ছিল না, বা কোনো একটা সমস্যা হয়তোবা মনে হতে পারে যে তার শরীরে। উনি আসলে 2-3 সেকেন্ডের মধ্যে এতটুকু বুঝতে পারলেন যে সমস্যা বলতে যে দেখা যাচ্ছে তার লোম ছিল না বা এরকম, ওইরকম না, তবে এতটুকু বলতে পেরেছেন যে যখন ডানা ঝাপটিয়ে উড়ে গেল, মনে হলো অনেক কষ্ট করে সে ডানা ঝাপটিয়ে উড়ে গেল। অনেক সময় বড় পাখি হঠাৎ করে উঠতে পারে না, কিছুটা পথ এগিয়ে তারপর ওড়ে, যেমনটা বিমান ফ্লাই করার সময় একটা সময় নেয়, এটাও হতে পারে। ওই দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে তার উঠতে সমস্যা হচ্ছে, এছাড়া কোনো সমস্যা আছে বলে তার কাছে মনে হয়নি। তো যাই হোক, আরেকদিন লাল মিয়ার আম্মা রাতে ওঠেন অজু করতে, টিউবওয়েলের দিকে গিয়েছেন। ওনার অনুমান ফজর আজান হয়ে গেছে, অথচ আজান কিন্তু হয় নাই। বৃষ্টিতে উঠোন কাদা হয়ে গেছে। তিনি শব্দ পেলেন কেউ কাদার উপর দিয়ে কোনো কিছু টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। লাল মিয়ার আম্মা এগিয়ে উকি দিয়ে দেখেন গাড়িটা ধীরে ধীরে চলে যাচ্ছে রাস্তার দিকে। চোর হয়তো গাড়ি চুরি করে নিয়ে যাচ্ছে। দেরি না করে তিনি বাড়ির সবাইকে ডেকে সজাগ করেন। একে একে সবাই বের হয়ে দেখেন গাড়ি বাড়ি থেকে বের হয়ে রাস্তা অবধি প্রায় 30 হাত দূরে চলে গেছে। মানুষের কোলাহলে পাশের বাড়ির মানুষও কিন্তু সে রাতে দেখতে এসেছেন এই অবস্থা। গাড়িতে কিন্তু কেউ নাই। নিজেদের চোখে দেখার পরও বিশ্বাস করতে সকলের কষ্ট হচ্ছে যে গাড়ি একা একা চলছে। গাড়ির চাবি ছিল ঘরে লাল মিয়ার কাছে, আর গাড়ি রাখা ছিল ঘরের একদম সামনে। এইভাবে প্রায় 15 দিন পার হয়। প্রতি রাতেই কোনো না কোনো ঘটনা হচ্ছে বাড়িতে। লাল মিয়ার বাবা একজন হুজুরের কাছে যান এবং পানি পড়া এনে গাড়িতে ছিটিয়ে দেন। কবিরাজ প্রতিদিন সন্ধ্যায় পানি পড়া ছিটাতে বলে দেন গাড়িতে। এতে করেও কিছুটা কাজ হয়, সেটা হচ্ছে গাড়ি ঠিক আগের জায়গায় থাকে। রাতে একা একা গাড়িটা কোথাও চলে যায় না। এখন সমস্যা দেখা দেয় লাল মিয়া আর তার ছোট বাচ্চার। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বাচ্চা কান্নাকাটি করে, কোনো কিছুতেই বাচ্চার কান্না থামে না। বাচ্চা রাতে কোনো কিছু খায় না, শুধু কেঁদে কেঁদে রাত পার করে। লাল মিয়াকে স্বপ্নে কেউ বিছানা থেকে মনে হচ্ছে তুলে নিয়ে যেতে চায়। লাল মিয়া আপ্রাণ চেষ্টা করছে তার থেকে নিজেকে বাঁচাতে। এক পর্যায়ে লাল মিয়া তার হাত থেকে ফসকে নিজের বিছানায় পড়ে যান, এটা উনি স্বপ্নে দেখেন। এরপর লাল মিয়ার ঘুম ভেঙে যায়, তার স্ত্রীও ঘুম থেকে উঠে বসে পড়েন। আসলে উনি স্বপ্নে এই বিষয়টা দেখলেও সত্যি সত্যি এটা হয়েছিল, কারণ বিছানার উপর প্রচন্ড রকমের ঝাঁকি ওনার স্ত্রী অনুভব করেছিলেন, যার কারণে ওনার ওয়াইফ তো জেগেছিলেনই, এই শব্দে পাশের রুমে লাল মিয়ার মা বাবাও জেগে ওঠে। স্বপ্নে লাল মিয়া যা দেখেছে বাস্তবে আসলে তাই হয়। স্বপ্ন বা বাস্তব আমরা যেটাই বলি, এমন ঘটনা হর হামেশাই হতে থাকে রাতে লাল মিয়ার সাথে। কেউ গলায় হ্যাচকা টান দিয়ে তাকে নিয়ে যাচ্ছে, কোনোদিন হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, এরকম স্বপ্ন সে দেখতে থাকে। পরবর্তীতে ঘুম ভাঙলে গলায় বা হাতে চেপে ধরার যে একটা দাগ পড়ে যায়, এরকম দাগ স্পষ্ট দেখা যায়। লাল মিয়ার বাবা পরদিন অন্য এক হুজুরের কাছে যান। লাশ নিয়ে যাওয়ার পর থেকে সব ঘটনা খুলে বলেন। হুজুর একদিন সময় চেয়ে তাদেরকে আজ চলে যেতে বলেন। একদিন পর হুজুরের কাছে লাল মিয়াকে নিয়ে তার বাবা যান। হুজুর জানান তার জিনেরা কোনো সংবাদই আনতে পারেনি। তারা ওই এলাকায় গিয়ে ওই বাড়িটা নাকি দেখতেই পায় নাই, অর্থাৎ লাল মিয়ার যে বাড়ি এটা দেখতেই পায় নাই, খুঁজে পায় নাই। বিষয়টা এরকম না, কিন্তু এরকম হচ্ছে যে এমন কোন একটা মায়াজাল এখানে সৃষ্টি করে রাখা হয়েছে যাতে করে এই ভালো জিনেরা তারা ওই বাড়িটা দেখতে পাচ্ছেন না, অন্য জিনিস খুঁজে পাচ্ছেন। কিন্তু ঠিক লাল মিয়ার যেই ঘরটা, যেই ঘরে লাল মিয়া
তার ওয়াইফ থাকে, বাচ্চা থাকে, লাল মিয়ার মা বাবা থাকে, ঠিক ওই ঘরটা খুঁজে পাচ্ছে না, অন্য সবকিছু আছে। দরকার তো লাল মিয়ার ঘর। লাল মিয়ার সম্পর্কে তথ্য নিতে গেলে তো লাল মিয়ার কাছে যেতে হবে। এখন এই এক মায়াজাল, যেই মায়াজাল দিয়ে তার ভাইটাকে জিনেদের চোখ থেকে আড়াল করে রাখা হয়েছে। হুজুর জানান যে মাগরিবের পর আপনারা এসে আমাকে আপনার বাড়িতে নিয়ে যাবেন, আমি নিজে গিয়ে জিনিসটা দেখব ঘটনাটা কি। মাগরিবের পর লাল মিয়া রিক্সা করে গিয়ে হুজুরকে নিয়ে আসেন। হুজুর বাড়িতে ঢুকে লাল মিয়ার গাড়ির দিকে তাকিয়ে থেমে যান, কতক্ষণ গাড়ির দিকে তাকিয়ে থেকে পেছনে ফিরে যান। হুজুর এক ভয়ঙ্কর তথ্য দেন তখন। গাড়ির উপর নাকি বসে আছে এক শক্তিশালী কিন্তু অসুস্থ জিন। তদবির তো দূরের কথা, তার সাথে কথা বলার কোনো ধরনের চেষ্টা করলেও নাকি হুজুরের ক্ষতি হবে। হুজুর জানান যে কাল শুক্রবার আপনারা আমার সাথে ময়মনসিংহ শহরে একটা বড় মসজিদ রয়েছে, সেখানে জুম্মার নামাজ পড়বেন। আমি আমার ওস্তাদ হুজুরের সাথে আপনাদেরকে নিয়ে দেখা করব এই সমস্যার সমাধানের জন্য। ওস্তাদ হুজুর বড় মসজিদ এবং বড় যে মাদ্রাসা রয়েছে সেখানে খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে রয়েছেন। সঙ্গত কারণে আমরা তার নাম বলছি না, এতটুকুই বলছি তিনি বাংলাদেশের রিনাউন্ড একজন আলেম। বাংলাদেশে শুধু আলেম সমাজ নয়, অনেক সাধারণ মানুষও ওনার নাম জানেন। আর ওনার এলেমের পরিসীমা বর্তমান বাংলাদেশে যে কয়েকজন হাতে গোনা টপ লেভেলের আলেম রয়েছেন তাদের পর্যায়ের। তো ওস্তাদ হুজুরের সাথে দেখা করার পর সব ঘটনা খুলে বলা হলো। হুজুর তাদেরকে রেখে একটি বিশেষ রুমে চলে গেলেন। প্রায় 1 ঘন্টা পর ফিরে আসেন। হুজুর জানান লাশ নিয়ে যাওয়ার পথে কিছু মানুষ খেকো জিন এই গাড়িটার পিছু নেয়। সেই শালবনে বসবাস করে এই একটা গোষ্ঠী রয়েছে, এটা হচ্ছে সিলা সম্প্রদায়ের জিন। এরা মুসলিম ধার্মিক এবং অত্যন্ত শক্তিশালী প্রজাতির জিন, এই গোত্রটা অন্তত। এরা কখনো কাউকে ক্ষতি করে না। এই লাশখেকো জিনের দল যখন এই গাড়িটাকে আক্রমণ করবে ভাব, ওই সময় বনে থাকা এই সম্প্রদায়ের একজন জিন আসে ওদেরকে তাড়িয়ে দিতে। জিনটি পাখির আকৃতিতে ওদের সামনে আসার সময় অসাবধানতাবশত এই গাড়িতে আঘাত লেগে আহত হয়। গাড়িটা না থামানোর কারণে তার একটা পাখা ভেঙে যায়, পালক সহ ওই পাখার অংশটুকু গাড়ির নিচে কোনো কিছুর সাথে আটকে যায়। মানুষ বা কোনো প্রাণী যাই হোক ওই সময় দাঁড়ানো উচিত ছিল। এতটুকু মানবতা ভুল করে আসলে লাল মিয়া দেখান নাই। উপকার করতে গিয়ে উনি বিপদে পড়েছেন। জিন জাতি যখন নিজ আকৃতি বদল করে তখন সে কোনো ফাঁদে বা কারো হাতে আটকে গেলে সে আর নিজের ইচ্ছায় আকৃতি বদল করতে পারে না। ওই সময় জিন সম্প্রদায়ের সবাই ইবাদতে মশগুল ছিল, তাই কেউ তাকে সাহায্য করতে আসতে পারেনি। তাছাড়া এই সংবাদ তাদের কাছে ওই সময় পৌঁছায় নাই, আর তারা আসলেও ওই সময় প্রেক্ষাপটে ওভাবে তারা সাহায্য করতে পারতো না। তাদের সম্প্রদায়ের কাছে খবর যাওয়ার পর তারা প্রতিশোধ নিতে মূলত এখানে এসেছিল। লাল মিয়া ভাইয়ের গাড়ি যখন ভারী মনে হচ্ছিল তখন একজন, অর্থাৎ ওই সম্প্রদায়েরই একজন জিন ওই গাড়িটাকে টেনে ধরেছিল। আর এদিকে ততক্ষণে ওই 2 জন লোক ওই পর্যন্ত লাল মিয়া ভাই পৌঁছে গিয়েছিলেন। এই জন্য ওই রাত্রে লাল মিয়া ভাই বেঁচে গিয়েছিলেন। জিনটি তার এলাকায় ফিরে যেতে পারছে না, কারণ তার শরীরের অংশ ওই গাড়ির নিচে এখনো আটকে রয়েছে। রাতে তার সম্প্রদায়ের জিনেরা সাহায্য করতে আসলে তারা এই গাড়ি এদিক ওদিক টেনে নিয়ে যায় যাতে করে ওই জিনিসগুলো বের হয়ে যায়। এটাই হচ্ছে উদ্দেশ্য। হুজুর জানেন যে আমরা মানুষেরা যেমন সবকিছু করতে পারি না, তেমনি জিনেদেরও সবকিছু করার ক্ষমতা আল্লাহ দেন নাই। আল্লাহ তার সৃষ্টি যেই জিনিসগুলো রয়েছে প্রত্যেকের একটা সীমানা নির্ধারণ করে দিয়েছেন ক্ষমতার, এর বাইরে কেউ যেতে পারে না। হুজুর জানান রাতে এই লাল মিয়া ভাইয়ের চাচাতো ভাই গাড়ির উপর যে পাখি বসে থাকতে দেখেছে, এটি হচ্ছে সেই অসুস্থ জিনটা যা আহত হয়েছিল। আর ওর সম্প্রদায়ের জিনেরা দল বেঁধে যখন রাতে আসে তখন গোয়াল ঘরের গরুগুলো ভয় পেয়ে শব্দ করত। কারণ কিছু প্রাণীদের আল্লাহ তাআলা এই জিন দেখার, বিশেষ করে মানুষ ছাড়া বেশ কিছু প্রাণী কিন্তু জিন দেখতে পায়। আর কিছু কিছু প্রাণী কিন্তু জিন, ফেরেশতা এগুলোও দেখতে পায়। আল্লাহ তাআলা তাদেরকে ওই বৈশিষ্ট্য দিয়েছেন।
আর আরেকটা বিষয় হুজুর বলেন লাল মিয়া ভাইকে যে আপনি তো গাড়ি চালানো বন্ধ করে দিয়েছেন, তখন তারা উপায়ন্তর না পেয়ে ক্রোধে আপনার ক্ষতি করার চেষ্টা করছে। গাড়ি চালালে হয়তো বা নিচে আটকে থাকা পালকগুলো রাস্তায় খুলে পড়ে যেত, সেই আশাও বন্ধ হয়ে গেছে। তাই আপনার বাচ্চা, এই বাচ্চাটাকে জিনেরা ভয় দেখাচ্ছে, এই কারণে সে কান্নাকাটি করছে। হুজুর বলেন যে আপনারা সময় মতো এসেছেন, না হলে কিন্তু বড় ক্ষতির সম্মুখীন হতেন। আজ আমার ডাকে এই জিনের পিতামাতা ও তাদের সম্প্রদায়ের প্রধান জিন এসেছেন। আপনাকে জঙ্গলের ঠিক সেখানে একা গিয়ে পালক ফেরত দিয়ে আসতে হবে এবং এই গাড়ি নিয়ে ওই দিকে আর কখনো যেতে পারবেন না। তারা আমার অনুরোধে আপনাকে ক্ষমা করে দিয়েছেন এবং আপনাকে একজন প্র্যাকটিসিং মুসলিমের মতো জীবনযাপন করতে বলেছেন। আপনি কাল গাড়ি থেকে ডানা ও পালকের ওই অংশ বের করবেন এবং সেখানে রাতে গিয়ে রেখে আসবেন। যাওয়ার সময় গাড়িতে দুজন সামনে বসে যাবেন এবং গাড়ির পেছনের সিট খালি রাখবেন। যাওয়া এবং আসা পর্যন্ত গাড়ির পেছনের সিট যেটা রয়েছে এদিকে তাকাবেন না। আপনাদের পেছনে কোনো কথাবার্তা শুনতে পেলেও ভুলেও পিছনে তাকায়েন না। চলার পথে গাড়িতে ধূমপান করবেন না। আমার কয়েকজন জিন ছাত্র আপনাদের সাথে যাবে আপনাদের নিরাপত্তার জন্য। এটাই হচ্ছে কারণ পেছন দিকে না তাকানো। হুজুরের কাছ থেকে ফিরে এসে লাল মিয়া বিকালে গাড়ির নিচ থেকে খুঁজে বের করেন সেই পাখির ডানার কয়েকটা পালক এবং ডানার একটা ভাঙা অংশ ওখানে ছিঁড়ে আটকে রয়েছে আর কি, মানে বেশ আহত হয়েছে, রক্তাক্ত হয়ে গিয়েছিল আর কি। গাড়ির স্প্রিং মানে এই পাতি সেট যেটাকে বলা হয়, ওই পাতি সেটের একটা কর্নারে আটকে গিয়েছিল সেটা। পালক বের করে একটা পলিথিন ব্যাগে রাখা হয়। ওই দিনেই মানে শুক্রবারেই ফারুক মৃধা ও লাল মিয়া রওনা হন টাঙ্গাইলের কালীহাতি কস্তুরীপাড়া বনের উদ্দেশ্যে। রাত 11টা নাগাদ তারা পৌঁছেন। গাড়ির কোনো স্থানে পাখিটা বা গাড়ির মানে সঠিক কোন স্থানে পাখিটা গাড়ির নিচে পড়েছিল তার মনে নেই, তবু অনুমান করে এক জায়গায় গাড়ি ব্রেক করে তারা নেমে রাস্তার পাশে ডানার অংশ পালক রেখে গাড়ি স্টার্ট করে রওনা দেন। লাল মিয়া জানান যে সেখানে যাওয়ার সময় তাদের তেমন কিছু অনুভব হয়নি বা কোনো কিছু অনুভূত হয়নি, পিছনে কেউ কথাবার্তা বলছে। তবে ফেরার সময় গাড়ির পেছনে 2-3 জনের কণ্ঠ শুনেছে, তারা একে অপরের সাথে কথা বলছে, কিন্তু তারা কি ভাষায় কথা বলছে এটা অবশ্য লাল মিয়া ভাই বুঝতে পারেন নাই। শুধু লাল মিয়া একা নয়, এই শব্দ ফারুক মৃধাও শুনেছেন। ভয় লেগেছে তাদের, কিন্তু হুজুরের কথার উপরে আমল করে তারা পিছন দিকে তাকান নাই। গাড়ি ময়মনসিংহ আসা পর্যন্ত তারা এই শব্দ পেয়েছেন, কিন্তু ময়মনসিংহ শহর থেকে বাড়ি আসার পথে তারা কোনো শব্দ পান নাই। লাল মিয়া ভাই বাড়িতে ফেরত আসেন এবং সিদ্ধান্ত নেন তিনি এই গাড়িটা বিক্রি করে দেবেন। ময়মনসিংহ বাইপাস নামক স্থানের সাইফুল নামের এক ড্রাইভার গাড়িটি কিনে নেন। সাইফুল অনেক বছর গাড়িটি রেন্টাকারে ভাড়া হিসাবে চালিয়েছিলেন, কিন্তু কখনো কোনো অপ্রীতিকর ঘটনা তার সাথে হয়নি। এই পর্যন্তই ছিল ঘটনা। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।